Welcome to my channel Funlit with Anushua. In today's video we are going to study James Joyce's short story Araby. এটা তোমাদের অনেকেরই রিকোয়েস্টেড ভিডিও ছিল। তো প্রথমেই আগে আমরা একটু জেনে নেব দ্য কনসেপ্ট অফ প্যারালিসিস অ্যান্ড এপিফেনি, যে দুটো কনসেপ্ট ভীষণভাবে প্রয়োজন জেমস জয়েসের অ্যারাবিকে বুঝবার জন্য। ঠিক আছে, তাহলে আগে প্রথমে জেনে নিই অ্যাবাউট দ্য ডেট অফ পাবলিকেশন অর দ্য ইয়ার অফ পাবলিকেশন। তো অ্যারাবি ওয়াজ আ পার্ট অফ দ্য কালেকশন অফ শর্ট স্টোরিজ কল্ড ডাবলিনার্স। ঠিক আছে, তাহলে জেমস জয়েসের ডাবলিনার্স নামক যে শর্ট স্টোরি কালেকশন, সেই কালেকশনে অ্যারাবি ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1914। তাহলে 1914 সালে জেমস জয়েসের ডাবলিনার্স নামক শর্ট স্টোরি কালেকশনে পাবলিশ হচ্ছে আমাদের আজকে যে সাবজেক্ট শর্ট স্টোরি, দ্যাট ইজ অ্যারাবি। এবারে অ্যারাবির ইমিডিয়েট কনটেক্সটটা কি? অ্যারাবির ইমিডিয়েট কনটেক্সটটা বা প্রেক্ষাপটটা হচ্ছে কি, অ্যাবাউট দ্য গ্র্যান্ড ওরিয়েন্টাল ফিট দ্যাট হ্যাড টেকেন প্লেস ইন ডাবলিন, ওকে, ইন দ্য ইয়ার 1894। 1894 সালে ডাবলিনে একটা গ্র্যান্ড ওরিয়েন্টাল ফিট হয়। ওকে, ওরিয়েন্টাল ফিট বেসিক্যালি রেফার্স টু আ কাইন্ড অফ আ ফেয়ার বলা যেতে পারে, যেখানে অল দ্য ওরিয়েন্টাল থিংস, মানে ধরো ফ্রম মিডল ইস্ট অর দ্য আদার পার্টস অফ দ্য ওরিয়েন্টাল কান্ট্রিজ, সেগুলোর একটা ডিসপ্লে, মানে ইট ওয়াজ এ কাইন্ড অফ আ বাজার, কাইন্ড অফ অ্যান এক্সিবিশন। সেটা হয়েছিল 14 থেকে 19 মে, 14 থেকে 19 মে 1894 সালে। তো সেইটা ওয়াজ দ্য ইমিডিয়েট ব্যাকগ্রাউন্ড অফ দ্য শর্ট স্টোরি অ্যারাবি। তাহলে অ্যারাবির ব্যাকগ্রাউন্ডে আমরা কোন টাইমটাকে, মানে কোন ইনসিডেন্টটাকে দিতে পারি? দ্যাট ওয়াজ দ্য গ্র্যান্ড ওরিয়েন্টাল ফিট দ্যাট হ্যাড টেকেন প্লেস ডিউরিং 14th to 19th May in the year 1894, and this particular short story Araby was published in the year 1914 in the collection of Dubliners. Okay, James Joyce's concept of paralysis bolte tini bojachen, that was the physical, spiritual and the emotional inertia, ওকে, অফ দ্য কন্টেম্পোরারি মানে আয়ারল্যান্ডার্স। তাহলে আয়ারল্যান্ডের মানুষদের মধ্যে সেই সময় বলতে কোন সময়কে বোঝানো হচ্ছে? ডিউরিং দ্য 19th অ্যান্ড দ্য 20th সেঞ্চুরি, তাদের মধ্যে যে একটা স্পিরিচুয়াল, একটা ফিজিক্যাল, একটা ইমোশনাল ইনার্শিয়া তৈরি হয়েছে, সেই জায়গাটাকে তিনি প্যারালিসিস বলছেন। মানে ইট ওয়াজ লাইক আ সাইকোফিজিক্যাল প্যারালিসিস অর সাইকো স্পিরিচুয়াল প্যারালিসিস। যে প্যারালিসিসের আইডিয়াটা আমরা অনেকটা বেশি অ্যাসোসিয়েট করতে পারি উইথ দ্যাট অফ টি.এস. এলিয়টস হলুম্যান, যেখানে আমরা হলুম্যানদের পড়তে গিয়ে কী দেখেছি, যে এরা হচ্ছে হলুম্যান, এরা নিজেদের স্যালভেশন চায়, বাট দে ডু নট হ্যাভ দ্য কারেজ টু ফেস দেয়ার ওন স্যালভেশন। মানে এরা স্যালভেশনের আকাঙ্ক্ষা রাখে, কিন্তু ওই স্যালভেশনের জন্য যেই কাজটা তাদেরকে করতে হবে, যে রিয়ালাইজেশনটা দরকার, সেই রিয়ালাইজেশনটাকে তারা ফেস করতে আগ্রহী নয়, তারা ফেস করতে ভয় পায়। তাহলে এই যে প্যারালিসিসের কনসেপ্ট অফ Joyce in the context of Dublin, in the context of the 19th century Ireland, was a bit similar to that. তাহলে তিনি বলছেন আয়ারল্যান্ডে এই সময় একটা ডাবল অপারেশন কাজ করছে। অপারেশন মানে কাইন্ড অফ বলা যেতে পারে একটা রিগ্রেসিভ মেকানিজম, কি একদিকে হচ্ছে ব্রিটিশ শাসন আয়ারল্যান্ডে চলছে, আরেক দিকে রয়েছে কি দ্য প্রিডমিনেন্স অর রাদার টু সে দ্য ওভার প্রিডমিনেন্স অফ দ্য ক্যাথলিক রিলিজিয়ন। ওকে, তাহলে ক্যাথলিক চার্চের ওভার প্রিডমিনেন্স এবং তার সাথে সাথে চলছে কি দ্যাট অফ দ্য ব্রিটিশ রুল। এবং এই দুটোর প্রিডমিনেন্সে কি হচ্ছে, হাউ মাচ মানে দ্য ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ওয়াজ ভেরি মাচ সাপ্রেসড। তাহলে মানুষের যে ব্যক্তি সত্তা, তাদের যে ইন্ডিভিজুয়াল ভয়েস অ্যান্ড আইডেন্টিটি ওয়াজ ভেরি মাচ কম্প্রোমাইজ। এবং তোমরা এখানে দেখবে যে আমাদের যে ন্যারেটর, ঠিক আছে, যাকে অনেক বইতে তোমরা বয় হিরো পাবে, বাট আমরা বয় হিরো না বলে তাকে আমরা বলতে পারি দ্যাট অফ অ্যান অ্যাডোলেসেন্ট ন্যারেটর, ইয়াং অ্যাডাল্ট। ওকে, যে একদম বয়স সন্ধিক্ষণের একটা পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা গেস করে নিতে পারি তিনি মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে রয়েছে। তাহলে তারও যে ওরিয়েন্টেশন, এই যে চ্যালিসের একটা রেফারেন্স পাবে, বা তোমরা মঙ্গন সিস্টারের কাছ থেকে শুনতে পাবে যে রিট্রিট আছে বলে সে আরবি যেতে পারছে না, অথচ তার ইচ্ছে রয়েছে। তাহলে এইগুলোই হচ্ছে কি দ্য সোশ্যাল প্যারালিসিস। মানে সমাজে এই যে একদিকে ব্রিটিশ শাসন, আরেকদিকে রয়েছে কি দ্য ক্যাথলিক চার্চ প্রিডমিনেন্স, দিস ইউজ টু মানে টুগেদার দিস mechanism used to create a kind of the psycho-physical and spiritual inertia in the people, মানে among the people of Ireland.
মানে আয়ারল্যান্ডের মানুষদের মধ্যে একটা নিজস্ব মতামত, নিজস্ব ধারণা, নিজস্ব ভাবার ক্ষমতা, সেই জায়গাগুলো যেন লোপ পেয়ে গেছিল। সেইটাকেই জেমস জয়েস বলছেন দ্যাট অফ প্যারালিসিস। ওকে, এবার যদি প্যারালিসিসের কথা আসে তাহলে সেখানে আরেকটা বিষয় আলোচনা করতে হবে, দ্যাট অফ ক্লস্ট্রোফোবিয়া। দেখবে শুরুতেই আমরা ডিসক্রিপশন পাবো যে স্ট্রিটগুলো কি ব্লাইন্ড স্ট্রিট, এবং সেই স্ট্রিটের পেছনে আমরা দেখতে পাবো অ্যাশ পিটস, সেখান থেকে উই ক্যান সেন্স দ্য স্মেল অফ ওডার, মানে উই ক্যান হ্যাভ দ্য সেন্স অফ ওডার, যেটা ন্যারেটর বলছেন আমাদের। হ্যাঁ, তারপরে আমরা বাজার, একটা ক্রাউডেড বাজার দেখতে পাবো, মানে এভরিওয়্যার ইট সিমস টু বি। দেখো, একটা তো হয়েছে পলিটিক্যাল ক্লস্ট্রোফোবিয়া, ব্রিটিশ শাসনের একটা যে মানে ফার্ম গ্রিপ, একটা রিলিজিয়াস ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে একটা দমবন্ধ করা পরিস্থিতি। ফোবিয়া হচ্ছে ভয়, আর ক্লস্ট্রোফোবিয়া মনে হচ্ছে কোনো একটা জায়গাতে আটকে যাওয়ার ভয়। ওকে, দ্য ফিয়ার অফ বিং এনক্লোজড। তাহলে এখানে একটা সাইকোলজিক্যাল, মানে একদম এটাকে লিটারাল সেন্সে নয়, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লস্ট্রোফোবিয়া ইন ইটস মেটাফরিক সেন্স। ওকে, তাহলে মেটাফরিক্যালি এই যে সোসাইটির যে অবস্ট্যাকলসগুলো, ওকে, দ্যাট ইজ দ্য ব্রিটিশ রুল, দ্যাট অফ দ্য রিলিজিয়াস অর্থোডক্সি, বা সেই সময়কার যে আশেপাশে সমাজের পরিস্থিতি, যেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ব্লাইন্ড রোড, ওকে, দ্য কনজেস্টেড রোড, দ্য অ্যাশ পিটস। তাহলে এই সমস্ত যে বাস্তব জীবনটা, তাহলে এইরকম একটা বাস্তব, একটা কঠোর রুক্ষ একটা জীবনে দাঁড়িয়ে থেকে আমাদের যে অ্যাডোলেসেন্ট ন্যারেটর, সে ন্যারেটর কোন একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, আ টাইম অফ অ্যাডোলেসেন্ট। ঠিক আছে, এটা বয়স সন্ধিক্ষণ। যে বয়স সন্ধিক্ষণে মানুষ কি খোঁজে? সৌন্দর্য খোঁজে। ওকে, এই বয়সটা হচ্ছে কি, ইটস আ টাইম অফ ইলিউশন। তাহলে সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের যে ন্যারেটরের জীবনে একটা যে এসকেপ, সেই এসকেপটা কে নিয়ে আসছে? এসকেপটা নিয়ে আসছে মঙ্গন সিস্টার, অ্যারাবি নয় কিন্তু, মঙ্গন সিস্টার। ঠিক আছে, আর ওয়াই দেন অ্যারাবি ইজ ইম্পর্টেন্ট টু দ্য ন্যারেটর? কেননা দেখবে ন্যারেটর আর মানে মঙ্গন সিস্টার, এদের দুজনের মধ্যে প্রথম কথাই হচ্ছে অ্যারাবিকে নিয়ে। দেয়ারফোর অ্যারাবি ওয়াজ আ ব্রিজ। তার মানে ন্যারেটরের জীবনটা কি, তার আশেপাশে সারাউন্ডিংসটা দেখো, আশেপাশে তিনি তার আঙ্কেল আন্টের কাছে রেজ হচ্ছেন, মানে উইচ ইন্ডিকেটস দ্য ল্যাক অফ প্যারেন্টাল কেয়ার। আমাদের কি হয়, মা বাবার উপর অভিমান করে দু কথা বলতে পারি, রাগ অভিমান থাকে, স্নেহ ভালোবাসা থাকে, কিন্তু যখন আঙ্কেল আন্টির কাছে কেউ বড় হচ্ছে, তার মানে কি হচ্ছে? তার মধ্যে একটা রেসপন্সিবিলিটি আছে, একটা লায়াবিলিটি রয়েছে। ওকে, মানে সো দের ইজ অ্যান অ্যাবসেন্স অফ এ প্যারেন্টাল কেয়ার অ্যান্ড অ্যাফেকশন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, ইটস দ্যাট অফ দ্য সোশ্যাল স্ট্যাগনেশন। ওই যে একটা ব্লাইন্ড গলি, তার মধ্যে একটা দূরতলা বাড়ি, যেই বাড়িটার আবহাওয়াটা কি, হাওয়াটা বলছে মাস্টি, ঠিক আছে, ডার্ক রুমস, মানে উইচ ইন্ডিকেটস আ কাইন্ড অফ আ স্ট্যাগনেশন, সোশ্যাল স্ট্যাগনেশন। ঠিক আছে, মানে একটা ফিজিক্যাল স্ট্যাগনেশন, আলো আধারি, আলো গুমোট, অন্ধকার গুটগুটে, এইরকম একটা জায়গা থেকে যখন সে আলো আধারিতে দাঁড়িয়ে থেকে আমাদের ন্যারেটর, তিনি যখন মঙ্গন সিস্টারকে দেখেন, তখন মঙ্গন সিস্টার ওয়াজ অলমোস্ট লাইক দ্য ফ্রেশ এয়ার ইন হিজ আদারওয়াইজ স্ট্যাগনেন্ট অ্যান্ড ক্লস্ট্রোফোবিক লাইফ। আশা করি এবার ক্লস্ট্রোফোবিয়াটা বোঝাতে পারলাম। It's not the claustrophobia in the literal sense, I repeat, it's a metaphoric claustrophobia. তাহলে ওই বয়স সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে মঙ্গন সিস্টার was the sense of relief, was a momentary escape for the narrator. আর অ্যারাবি কেন ইম্পর্টেন্ট হচ্ছে তার কাছে? কেননা অ্যারাবি was the only medium বা ব্রিজ বলতে পারি, through which the narrator could reach মঙ্গন সিস্টার। ওকে, যে মঙ্গন সিস্টার তার সামনের বাড়িতেই থাকে, বাট ডিস্টেন্সটা মনে হয় কি, ইটস আ মাচ ডিস্টেন্স। ওকে, ডিস্টেন্স বিটুইন দ্য কালচার, ডিস্টেন্স বিটুইন দ্য জেন্ডার, ডিস্টেন্স বিটুইন দ্য সোশ্যাল কম্পালশনস। ওকে, তাহলে অ্যারাবিটা একমাত্র যেটা এই দূরত্বটাকে মিটিয়ে দিতে পারে, যার জন্য কি অ্যারাবি হ্যাজ বিকাম আ প্লেস অফ ইলিউশন ফর দ্য ন্যারেটর। ওকে, আর মঙ্গন সিস্টার ওয়াজ হিজ এসকেপ। তাহলে এখানে মডার্ন ফিকশনে সবসময় মোস্টলি আমরা দেখতে পাই, সে তুমি যখনই অক্স পড়েছো বা তোমরা যখনই লাগুন পড়ছো না কেন, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার ট্রাইজ টু এসকেপ। আমাদের লোটাসিটাসে উইলসনকে দেখো, সবাই কিন্তু নিজের মতো করে একটা এসকেপ খোঁজার চেষ্টা করে, টু ইভেড দ্য মনোটোনি
of the conventional life to create their individuality. Arsad chole asche Diameline's সাথে কেন আসছে? কেন Arsad believe that they will create a world where there will be no death, a deathless world. Wilson কেন চলে আসছে লোটাস ইটারে? কেন তার মনে হচ্ছে কি he will take the command of his life in his own hand. He would enjoy a life of luxury and pleasure. Oxer ক্ষেত্রে Mrs. Thaler, why she is working hard with only one hope? তার জীবনেও একটাই escape, that is the establishment of her son. Okay, so with all these illusions we can see the characters in the modern fictions that they do move. কিন্তু এই যে শেষে গিয়ে দাঁড়িয়ে প্রত্যেকবার আমাদের মডার্ন রাইটার্সরা এটা দেখিয়ে দেন দ্যাট মানে দে ব্রিং সাডেন রিয়েলাইজেশন ইন দেয়ার লাইফস। তো এই সাডেন রিয়েলাইজেশনটাকে বলা হচ্ছে কি এপিফেনিস। এপিফেনিস, দিস টার্ম ইজ ভেরি মাচ akin to that of James Joyce. এপিফেনি বলতে বোঝায় কি মোমেন্ট অফ সাডেন রিয়েলাইজেশন। দো অফেন ইট ইজ অ্যাম্বিগুয়াস, কিন্তু এমন একটা রিয়েলাইজেশন চলে আসছে which creates a point of breaking and making at the same time. যখন একটা জায়গাতে এসে তুমি বুঝতে পারছো যে আমার এতদিনের ধারণা বা বিশ্বাসগুলো ছিল ভ্রান্ত, এবং তোমার মধ্যে নতুন যে ধারণাটা তৈরি হচ্ছে সেই ধারণাটাতে তুমি রিয়েলাইজ করছো যে তোমার ওই বিশ্বাসগুলো ছিল ভ্রান্ত বিশ্বাস। তাহলে ব্রেক কি হচ্ছে? তোমার যে ইলিউশন, তোমার যে ভ্রান্ত ধারণা সেগুলো ব্রেক করছে। তাহলে মেক কি হচ্ছে? ফরমেশন কি হচ্ছে? ফরমেশন হচ্ছে অ্যাবাউট ইউর অ্যাকসেপ্টেন্স অফ দ্য রিয়ালিটি। এবং এই দুটোর মাঝে যখন এপিফেনি হচ্ছে তখন ক্যারেক্টার কি হচ্ছে? ক্যারেক্টার হার্ডলি ডিড হ্যাভ দ্য পোটেন্সিয়াল টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড এপিফেনিস হার্ডলি লিডস টু এনি অ্যাকশন। ঠিক আছে, এপিফেনিস হার্ডলি লিড টু অ্যাকশন। তোমার ধারণা হচ্ছে, তুমি বুঝতে পারছো, মানে যখন ন্যারেটর মঙ্গন সিস্টারের প্রতি আকৃষ্ট হচ্ছে, হি ওয়াজ নট এট অল অ্যাওয়্যার অফ হোয়াট হি ইজ ডুইং। যখন ন্যারেটর এক্সপেক্ট করছে টু গো অ্যান্ড ভিজিট আরাবি অ্যান্ড ব্রিং ফর সাম গিফট ফর মঙ্গন সিস্টার, ইট ওয়াজ অ্যাগেন অ্যান ইলিউশন। বাট যখন আরাবিতে দাঁড়িয়ে থেকে যখন তিনি লাস্ট মোমেন্টে রিয়েলাইজ করছেন, তখন দেখো মানে কি হচ্ছে, এপিফেনি হচ্ছে। হি হ্যাড দ্য রিয়ালাইজেশন যে স্বপ্ন ইজ নট অলওয়েজ অ্যাফোর্ডেবল, right? Illusion is not always affordable, and even though we try to escape, but we cannot evade the reality in which we are placed. তাহলে এপিফেনি জিনিসটা হচ্ছে বেশ কিছুটা রিয়ালিটি চেকের মতো, বাট ইভেন মোর ওকে, ইট হ্যাজ ইভেন আ ডিপার স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যেটা উইলসনেরও হচ্ছে, যেটা মিসেস থার্লোরও হচ্ছে। যখন লাস্ট মোমেন্টে সে মিসেস থার্লো বাইসাইকেল চালাতে গিয়ে দেখছে সেই সাইকেলটা একেবারেই টায়ারটা পাংচার হয়ে যাচ্ছে, আর চলছে না। ওকে, মনে হচ্ছে আমি আর নিজের কটেজে পৌঁছতে পারবো না। দ্যাট ইজ দ্য এপিফেনিক রিয়ালাইজেশন। তাহলে যখন এপিফেনি হচ্ছে, দ্যাট ক্রিয়েটস আ মোমেন্টারি ইনঅ্যাকশন, অ্যান্ড দ্যাট এক্স্যাক্টলি ডু উই সি ইন আওয়ার ন্যারেটর, ওকে, ইন আরাবি। তাহলে প্যারালিসিস বলতে বোঝাচ্ছে কাইন্ড অফ the socio-spiritual, the physical stagnation, the inertia, the incapability. Claustrophobia বোঝাচ্ছে the social claustrophobia, the feeling of being stuck. And escape indicates the illusion that the narrator indulges about Mangan's sister. And Araby was a medium to reach and access his illusion. And Epiphany brings about the understanding that illusions cannot be fulfilled. Illusions are mere illusions. Fancy cannot cheat so well, right? So let's begin with the text. তাহলে দেখো, Araby by James Joyce. তাহলে প্রথমেই বলছে নর্থ রিচমন্ড স্ট্রিট being blind, and it was a quiet street except at the hour when Christian Brothers School set the boys free. বলছে সাধারণত বলা যেতে পারে নর্থ রিচমন্ড স্ট্রিটটা ছিল কি ব্লাইন্ড। এখানে ছবিতে তোমরা একটা হালকা আমি বোঝানোর চেষ্টা করেছি, ব্লাইন্ড হচ্ছে দেখবে যেখানে গলিটা একটা মুখে গিয়ে থেমে যাচ্ছে, সেই গলিটার থেকে আর অন্য কোথাও যাওয়া যাচ্ছে না, এক মুখে থেমে যাওয়া। ঠিক আছে, কোনো বাড়ি রয়েছে, ওকে, মানে ওয়ান সাইডেড লেন, যেটা দিয়ে একবার যাওয়া যায়, সেখান দিয়ে আবার অন্য কোনো রাস্তায় অ্যাক্সেস করা যায় না। মানে এখানে ছবিটা জুম করে দেখতে পারবে, ওই দেখো এখানে একদম শেষ মোমেন্টে একটা বাড়ি আছে যেটা রাস্তাটাকে আটকে দিয়েছে। দিস ইজ কল্ড দ্য ব্লাইন্ডেড। তাহলে ব্লাইন্ডেড ইন্ডিকেটস দ্য ক্লস্ট্রোফোবিয়া, দিস ল্যাক অফ দ্য সোশ্যাল স্পেস, দ্য ফিলিং অফ বিং স্টাক। ওকে, এখানে লাগুনের মতো স্ট্যাগনেশন নেই ঠিকই ফিজিক্যাল, বাট এখানে রয়েছে দ্য সাইকোলজিক্যাল স্ট্যাগনেশন। ওকে,
ওয়াজ আ কোয়াইট স্ট্রিট। যদিও রাস্তাটা ছিল ভীষণ শান্ত রাস্তা, এক্সেপ্ট শুধুমাত্র যতক্ষণ না খ্রিশ্চান ব্রাদার্স স্কুলে ছেলেদের ছুটি হতো ততক্ষণ এই রাস্তাটা কি শান্ত থাকতো। মানে ইট ওয়াজ আ ব্লাইন্ড রোড, আর খ্রিশ্চান ব্রাদার্স স্কুলে ছেলেদের যতক্ষণ না স্কুল ছুটি হতো রাস্তাটা শান্ত থাকতো। An uninhabited house of 2 stories stood at the blind end. একটা মানে আনইনহ্যাবিটেড, যেখানে কোনো মানুষজন বাস করতো না, এরকম একটা বাড়ি, দোতলা বাড়ি, ঠিক আছে, এরকম একটা দোতলা বাড়ি যেটা রয়েছিল একদম এই গলির শেষে, ব্লাইন্ডেড, যেখানে গলিটা গিয়ে আটকে যাচ্ছে, ঠিক আছে, সেই জায়গাতে ওই দোতলা বাড়িটা ছিল। ডিট্যাচ ফ্রম ইটস নেবার্স ইন এ স্কোয়ার গ্রাউন্ড। এবং এই বাড়িটা বাকি বাড়িগুলোর থেকে আলাদা ছিল কিসে? একটা চৌকো মাঠ দ্বারা, ঠিক আছে। দ্য আদার হাউসেস অফ দ্য স্ট্রিটস, কনসিয়াস অফ ডিসেন্ট লাইভস উইদিন দেম, gazed at one another with brown imperturbable faces. তার মানে দেখো এখানে একটা পার্সনিফিকেশনের ইউজ দেখতে পাচ্ছি। বলছে বাকি বাড়িগুলোকে দেখে মনে হতো কি বাকি বাড়ির বাসিন্দারা তারা নিজেদের ডিসেন্ট লাইফের কথা মাথায় রেখে তারা কি একটা গম্ভীর, একটা ব্রাউন, মানে একটা গ্লুমি, একটা সর্ডেড, ইম্পারটার্বেবল ফেস করে রাখে। ইম্পারটার্বেবল মানে একটা ইগনোরেন্ট ফেস, মানে কোনো কিছুতেই যেন কিছু যায় আসে না। তাহলে এখানে বাড়ির কথা বলছে না বাড়ির বাসিন্দাদের কথা বলছে। তাহলে দ্য হাউস ইটসেলফ বিকামস দ্য সিম্বল, ওকে, ফর দ্য ডুয়েলার্স হু লিভ ইন দোজ হাউসেস। তাহলে এই বাড়িগুলো ইন্ডিকেট করছে কি দ্য আরবান সোব্রাইটিকে, দ্য রিজার্ভডনেস, ওকে, যে সেই যে আশেপাশের বাড়ির লোকজন কতটা রিজার্ভ ছিল, সেই জন্য বাড়িগুলোকে কি মনে হতো, বাড়িগুলোকে মনে হতো কি তারা যেন গম্ভীর মুখ করে, মানে একটা ইগনোরিং দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে। ওকে, তাহলে এখানে হাউসেসগুলোকে আমরা বলতেই পারি ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। আবার মেটানিমি বলা যায় সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড। দ্য ফর্মার টেনেন্ট অফ দ্য হাউস, এই বাড়ির যিনি আগে ভাড়াটে ছিলেন, আর প্রিস্ট, তিনি ছিলেন একজন পুরোহিত, অফকোর্স আ ক্যাথলিক প্রিস্ট, হ্যাড ডায়েড ইন দ্য ব্যাক ড্রয়িং রুম। তিনি মারা গিয়েছিলেন বা গত হয়েছিলেন এই বাড়ির যে পেছনের যে ড্রয়িং রুম, বৈঠকখানা, সেখানে। এয়ার মাস্টি ফ্রম হ্যাভিং বিং লং ইনক্লোজড, দীর্ঘদিন এই বাড়িটা বন্ধ থাকার জন্য বাড়ির হাওয়াটা কি হয়ে গেছিলো, দেখবে অনেকদিন বন্ধ থাকলে কি হয়, বাড়িতে একটা মানে একটা অদ্ভুত একটা গন্ধ বেরোয়, তাই তো, মানে যেন অনেক দিন ধরে বাড়িটা বন্ধ রয়েছে, একটা একটা অদ্ভুত একটা কি বলা যেতে পারে, একটা একটা দম বন্ধ করা একটা পরিবেশ হয়ে যায়। তো সেই যে স্মেল, ওইটাকে বলা হচ্ছে দ্য মাস্টিনেস, দ্যাট ইজ মাস্টি। হাং ইন অল দ্য রুমস, তাহলে পুরো বাড়িটা জুড়ে একটা ওই দম বন্ধ করা একটা পরিবেশ ছিল, ঠিক আছে, একটা দম বন্ধ করা পরিবেশ। কেন? দীর্ঘদিন বাড়িটা লক থাকার জন্য, অব্যবহৃত থাকার জন্য, এনক্লোজ থাকার জন্য হাওয়াগুলো হয়ে গেছিল কি দম বন্ধ করা, গুমোট হয়ে গেছিল। অ্যান্ড দ্য ওয়েস্ট রুম বিহাইন্ড দ্য কিচেন ওয়াজ লিটার্ড উইথ মানে ফিল্ড উইথ, ঠিক আছে, এবং বাড়ি মানে কিচেনের পেছনে যে রুমটা ছিল, ওয়েস্ট রুম, যেখানে সমস্ত ওয়েস্টগুলো রাখা হতো, ঠিক আছে, যা কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো রাখা হতো, সেই রুমটাতে জমে গেছিলো, সেই রুমটা ভরে গেছিলো কিসে? ওল্ড ইউজলেস পেপার্স, পুরনো মানে অপ্রয়োজনীয় কাগজপত্রে। আমাং দিস, সে পুরনো অপ্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে কি ছিল? আই ফাউন্ড, দেখো ফার্স্ট পার্সন ন্যারেশনে চলছে কিন্তু, ঠিক আছে, আই ফাউন্ড এ নিউ পেপার, আ ফিউ পেপার কাভার্ড বুকস, কয়েকটা পেপার কাভার বুকস, ঠিক আছে, মানে পেপারের মলাট লাগানো কয়েকটা বই। কি কি বই? দ্য পেজেস অফ হুইচ ওয়্যার কার্লড অ্যান্ড ডাম, যেগুলোর পাতাগুলো কুঁচকে গেছিলো এবং ড্যাব হয়ে গেছিলো, ঠিক আছে। কি কি বই পেয়েছিলেন? দ্য অ্যাবোট বাই ওয়াল্টার স্কট। দ্য অ্যাবোট ইজ আ সিকুয়েল অফ ওয়াল্টার স্কটস অ্যানাদার নভেল দ্য মোনাস্টেরি, এটা একটু তোমরা মনে রাখবে, ঠিক আছে। দ্য অ্যাবোট ওয়াজ দ্য সিকুয়েল অফ ওয়াল্টার স্কটস অ্যানাদার নভেল দ্য মোনাস্টেরি। এছাড়াও ছিল দ্য ডিভাউট কমিউনিকেট উইচ ইজ আ ক্যাথলিক ম্যানুয়াল, অ্যান্ড দ্য মেমোয়ার্স অফ ভিডক। মেমোয়ার্স অফ ভিডক হচ্ছে একটা অ্যাডভেঞ্চার স্টোরি, যেখানে দেখানো যায় যে এই যে সেন্ট্রাল ক্যারেক্টার, তিনি একজন থিফ থেকে পরবর্তীকালে হি উইল ট্রান্সফর্ম ইন্টু আ ডিটেকটিভ, ঠিক আছে। এই গল্পটার কিন্তু এই আমাদের অ্যারাবির সাথে একটা সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স? দ্যাট মেমোয়ার্স অফ ভিডক অলসো টকস অ্যাবাউট ট্রান্সফরমেশন, a change, and we would see the similar kind of change in the
ন্যারেটর। হ্যাঁ, অফকোর্স তিনি থিফ থেকে ডিটেকটিভ হচ্ছেন না ঠিকই, বাট আ ট্রান্সফরমেশন, আ ড্রাস্টিক ট্রান্সফরমেশন উইল টেক প্লেস ইন হিজ পার্সোনালিটি অ্যাজ ওয়েল। তাহলে বলছে আই লাইক দ্য লাস্ট বেস্ট। 3 নম্বর যে বইটা অর্থাৎ দ্য মেমোয়ার্স অফ উইডো, এই বইটা ন্যারেটরের সব থেকে ভালো লাগতো। কেন ভালো লাগতো? বিকজ মানে ইটস লিভস ওয়ের ইয়েলো, ওই বইয়ের পাতাগুলো ছিল হলুদ। দেখো, তার মানে কি, যে জিনিসটা দেখবে একটু এক্সেপশনাল, ঠিক আছে, যেটাই আনকনভেনশনাল সেটাই কিন্তু ন্যারেটরের চোখ আকর্ষণ করছে, দৃষ্টি আকর্ষণ করছে। তাহলে এরকম একটা ক্লস্ট্রোফোবিক জায়গাতে যখন দেখছে যেখানে দম বন্ধ করা বাতাস, সেখানে যখন মাঙ্গান সিস্টারের চুলটা উড়ে যাচ্ছে বা তার স্কার্টের অংশটা উড়ে যাচ্ছে, অবভিয়াসলি ইট ইন্ডিকেটস আ ফ্রি ফ্লো। একদিকে স্টাক হাউস, স্টাক লোক্যালিটি, একদিকে দ্য ফ্রি ফ্লোয়িং অফ দ্য হেয়ার অফ মাঙ্গান সিস্টার, কোনটা অ্যাট্রাক্ট করবে? স্বাভাবিকভাবেই সামথিং দ্যাট হ্যাজ ইটস ফ্লো, ইটস মোশন। আবার এই যে বইটার পাতাগুলো কি ইয়েলো, লাইক আনলাইক দ্য ড্যাম পেজেস অফ দ্য রেস্ট অফ দ্য বুকস, কাজে বইয়ের পাতাগুলো আবার ইয়েলো লাইট ইন্ডিকেটস আ কাইন্ড অফ অ্যান ইলিউশনারি ওয়ার্ল্ড। তাহলে এই বইটাও কি ন্যারেটরের কাছে ইটস আ কাইন্ড অফ অ্যান ইলিউশন, যার জন্য এই হলুদ পাতা দেখে তিনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। আবার ইন্টারেস্টিংলি, সিম্বলিক্যালি, দিস বুক অলসো রিলেটস টু হিজ ওন লাইফ অ্যাবাউট দ্য ইম্পেন্ডিং ট্রান্সফরমেশন দ্যাট উইল টেক প্লেস ইন হিম। ঠিক আছে? The wild garden behind the house contained a central apple tree. তাহলে এই বাড়ির পেছনে যে একটা বন্য বাগান ছিল, ওয়াইল্ড গার্ডেন, মানে বোঝাই যাচ্ছে গার্ডেনটা মেনটেন ছিল না, এদিকে ওদিকে ঝোপঝাড় গাছ হয়ে গেছিল। সেই বাগানের মাঝামাঝিতে ছিল একটা অ্যাপেল ট্রি। তাহলে অ্যাপেল ট্রি বলতে কি মনে পড়ে? একদম বিবলিক্যাল সিগনিফিকেন্স, দ্য ট্রি অফ নলেজ, তাই তো? তো যাই হোক, সেখানে অ্যাপেল ট্রি রয়েছে। তাহলে অ্যাপেল ট্রি কি নিয়ে আসে? দ্যাট ইজ দ্য ট্রি অফ নলেজ, রাইট? তাহলে এখানে ডাজ দিস অ্যাপেল ট্রি কানেক্ট উইথ আওয়ার ন্যারেটরস জার্নি টুয়ার্ডস নলেজ অ্যান্ড রিভিলেশন? তাহলে কি রিভিলেশন আসছে, কি নলেজ আসছে, সেটা আমরা একদম শেষে গিয়ে দেখতে পাবো। বাট দিস ইজ টু অ্যান এক্সটেন্ট আ সিম্বলিক ওয়ান। ওকে, দ্য অ্যাপেল ট্রি এবং অ্যান্ড এ ফিউ স্ট্রাগলিং বুশেস, এবং কিছু ছিল অগোছালো বিক্ষিপ্ত ঝোপঝাড়, আন্ডার ওয়ান অফ উইচ, যেগুলোর মাঝে, যেগুলোর নিচেই, আই ফাউন্ড দ্য লেট টেনেন্টস রাস্টি বাইসাইকেল পাম্প। তাহলে এই ঝুলন্ত অগোছালো কিছু ঝোপঝাড়ের নিচে ন্যারেটর আবিষ্কার করেছিলেন যে পুরনো যে টেনেন্ট অর্থাৎ প্রিস্টের একটা মরচে পড়া বাইসাইকেল পাম্প, ঠিক আছে, যেটা দিয়ে বাইসাইকেলে কি করা হয়, চাকাগুলোকে পাম্প দেওয়া হয়। তাহলে দেখো, রাস্টি বাইসাইকেল পাম্প, আনইউজড। তাহলে আগেন দেখো, এই আনইউজড রাস্টি বাইসাইকেল পাম্প উইচ আগেন ইন্ডিকেটস বা সিম্বলিক্যালি রেপ্লিকেটস দ্য প্যারালিসিস। তাহলে মরচে পড়ে গেছে মানে কি? একটা ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার না করার ফলে মরচে পড়ে গেছে। দ্যাট ওয়াজ দ্য কন্ডিশন অফ আয়ারল্যান্ড, দ্যাট ওয়াজ দ্য সোশিও স্পিরিচুয়াল কন্ডিশন অফ আয়ারল্যান্ড। দেখবে এই যে ন্যারেটরের যে আঙ্কেল, তিনি কবিতা আবৃত্তি করেন, তার মধ্যে তার মানে একটা জ্ঞান রয়েছে, তার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, অথচ দেখবে হি কামস ড্রাঙ্কেন, ঠিক আছে, হি ইজ আ ড্রাঙ্কার্ড। তার মানে কি? আ ওয়েস্টিং অফ দ্য পোটেনশিয়াল। ওকে, again creates a sense of paralysis. He had been a very charitable priest. তাহলে প্রিস্ট কীরকম ছিলেন? তিনি চ্যারিটেবল, দানশীল ছিলেন। ইন হিজ উইল হি হ্যাড লেফট অল হিজ মানি টু ইনস্টিটিউশনস। তিনি তার উইলে তার সমস্ত, ঠিক আছে, যে ফার্নিচার মানে টাকা পয়সাগুলো ইনস্টিটিউশনকে দিয়ে গেছিলেন। ইনস্টিটিউশন মানে দ্য রিলিজিয়াস ইনস্টিটিউশনস, স্পেসিফিক্যালি উই ক্যান গেস দ্যাট অফ ইদার দ্য চার্চ অর সাম স্কুলস, অ্যান্ড দ্য ফার্নিচার অফ হিজ হাউস টু হিজ সিস্টার। এবং তার বাড়ির যে আসবাবপত্রগুলো সেগুলো তিনি তার বোনকে দিয়ে গিয়েছিলেন, ঠিক আছে। এবার বলা হচ্ছে, দেখো, when the short days of winter came, the dusk fell before we had well eaten our dinners. তাহলে বলছে যে শীতকালে সন্ধ্যাটা বড্ড তাড়াতাড়ি নেমে যেত আমরা ডিনার করে উঠবার আগে। তাহলে এখানে বোঝা যাচ্ছে কি দিস পিপল হ্যাড অ্যান হ্যাবিট অফ টেকিং দ্য আর্লি ডিনার। ওকে, মানে এখানে ডিনার ইন্ডিকেট করছে দ্য সেন্স অফ দ্য ইভিনিং স্ন্যাক্স, সন্ধ্যেবেলার যে খাবার, বা ওখানকার মানুষরা একটু তাড়াতাড়ি খেতেই হয়তো অভ্যস্ত ছিলেন। When we met in the street, the houses had grown somber. তাহলে বিকেলবেলায় ইনারা যখন, ন্যারেটর তার বন্ধুরা, তারা যখন খেলার জন্য নামতেন, খেলাধুলোর জন্য, তখন কি দেখতেন? স্ট্রিটটা হয়ে গেছে কি গ্রোন সম্বার,
ভীষণ মানে ম্লান হয়ে গেছে আর কি, গম্ভীর হয়ে গেছে, মানে somber here indicates that of the darkness, মানে সন্ধে হয়ে গেছে, রাত্রি নেমে এসছে, এরকম অবস্থা থাকতো। আবারও দেখো winter is a season of decay, death and desolation, right? The space of sky above us was the color of ever changing violet। বলছে আমাদের মাথার উপরে যে আকাশটা ছিল সেইটার কালার ছিল কি এভার চেঞ্জিং, মানে ক্রমশ পরিবর্তনশীল ভায়োলেট, মানে নানা রকম শেডস অফ ভায়োলেট সেই কালার, ঠিক আছে, বেগুনি কালারের নানা রকম শেড ওই আকাশে দেখা যেত। And towards it, the lamps of the street lifted their feeble lanterns. এবং ওই রাস্তার আলোগুলো আকাশের দিকে মুখ করে থাকতো এবং সে আলোগুলো ছিল কি ফিবল ল্যান্টার্নস, মানে একেবারে টিম টিম করে জ্বলতো আলোগুলো। The cold air stung us and we played till our bodies glowed. Glowed মানে হচ্ছে warm। বলছে এত ঠান্ডা বাতাস থাকতো যে মনে হতো বাতাসগুলো যেন হুল ফোটাচ্ছে, ঠিক আছে। দ্য কোল্ড এয়ার স্টাঙ্গাস, তাহলে দ্য কোল্ড এয়ার স্টাঙ্গাস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফর। তাহলে কোল্ড এয়ারকে এখানে বি বা ইনসেক্টের সাথে তুলনা করা হচ্ছে ইনডাইরেক্টলি। মনে হচ্ছে ঠান্ডা বাতাসগুলো যেন শরীরে হুল ফোটাতো এবং তার জন্য তারা ততক্ষণ অবধি খেলতেন যতক্ষণ না খেলতে খেলতে তাদের শরীরগুলো উষ্ণ হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। আবার শাউটস ইকোড ইন দ্য সাইলেন্ট স্ট্রিট, খেলার সময় আমাদের চিৎকারের যে ধ্বনি সেগুলো অনুরণিত হতো কোথায়, ওই নীরব রাস্তাতে। একদম ফাঁকা শুনশান রাস্তায় যদি হঠাৎ করে ছেলেমেয়েরা চিৎকার করে খেলা করে তাহলে কি হবে, শব্দটা অনুরণিত হবে। The career of our play brought us through the dark muddy lanes behind the houses where we ran the gauntlet of the rough tribes from the cottages। বলছে খেলতে খেলতে, ক্যারিয়ার অফ আওয়ার প্লে মানে হচ্ছে খেলতে খেলতে আমরা অনেক সময় মানে ন্যারেটর কোথায় পৌঁছে যেতেন, ওই বাড়িগুলোর পেছনে যে কর্দমাক্ত অন্ধকার যে গলিগুলো, ঠিক আছে, সেই গলিটাতে পৌঁছে যেতেন যেখানে ওই গলির পেছনে বাস করতো এক ধরনের রাফ ট্রাইব, মানে আমরা ধরতে পারি দ্য স্লাম ডুয়েলার্স, হ্যাঁ, যারা কি করতেন তাদের প্রতি মানে গন্টলেট মানে অ্যাবিউজ করতেন, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে কথা বলতেন, কটু কথা বলতেন। এবং তার সাথে কি টু দ্য ব্যাক ডোরস অফ দ্য ডার্ক ড্রিপিং গার্ডেন্স, বাড়ির পেছনের যে ডার্ক ড্রিপিং গার্ডেন্স, যে কালো মানে একদম নিঝুম অন্ধকার বাগানগুলো, সেইখান থেকে where odors arose from the ash pits, ash pits মানে আবর্জনা ফেলা হতো সেই বাগানগুলোতে, সেইখান থেকে আসতো দুর্গন্ধ। To the dark odorous stables where a coachman smoothed and combed the horse or shook music from the buckled harness। বা খেলতে খেলতে কখনো তারা চলে যেতেন ওই কোনো সেই মানে দুর্গন্ধযুক্ত আস্তাবলের কাছে, যেখানে গিয়ে দেখতেন যে কোচম্যান সে ঘোড়ার চুলটাকে আঁচড়ে স্মুথ করছে এবং সে ঘোড়ার যে বাকল যে হার্নেস, ঠিক আছে, দেখবে ঘোড়ার মুখে ওই মানে হার্নেস পরানো থাকে মুখে পিঠে, ঠিক আছে, সেইটার একটা ঝনঝন শব্দ হতো। তার মানে দেখো পরিবেশটা দেখো, একটা অল্প বয়সী ছেলে সে বড় হচ্ছে, আর নাও অ্যাডোলেসেন্ট ইজ এ টাইম যেটাকে বলা হয়ে থাকে দ্য এজ অফ স্টর্ম অ্যান্ড কাম, ঠিক আছে। সে অ্যাডোলেসেন্ট টাইমে দাঁড়িয়ে যখনই মানুষ নিজের জীবনে সেন্সেশনসকে উপলব্ধি করতে শেখে, সৌন্দর্যকে উপলব্ধি করতে শেখে, সেই সময় তার আশেপাশের পরিবেশটা কি ক্লস্ট্রোফোবিয়া উইদিন অ্যান্ড উইদাউট দ্য হাউস, বাড়ির ভেতরেও দমবন্ধ করা পরিবেশ, বাড়ির বাইরেও কি ব্লাইন্ড লেন, ঠিক আছে, এবং সেখানে ব্যাড স্মেল, ওকে, ওডার্স, ওকে, দ্য প্লেস ওয়াজ নট এট অল ভেরি প্লেজেন্ট। তাহলে রিয়ালিটি যদি এরকম হয়, ইচ অ্যান্ড এভরিবডি ওয়ান্টস টু এসকেপ দ্য রিয়ালিটি, অ্যাট লিস্ট দ্য ওয়ান উইচ ইজ নট প্লিজিং, সো উই ক্যানট ব্লেম দ্য ন্যারেটর। When we return to the street, বলছে খেলার পরে আমরা যখন আবার আমাদের বাড়ির সামনে রাস্তাগুলোতে ফিরে আসতাম, লাইট ফ্রম দ্য কিচেন উইন্ডোজ হ্যাড ফিল দ্য এরিয়াস, তখন রান্নাঘরের লাইটগুলোই রাস্তাগুলোকে আলোকিত করতো, মানে রাস্তাগুলোতে ল্যান্টার্নগুলো কতটাই অকেজো ছিল যে কোনো কাজই করতো না, লোকজনের বাড়ির রান্নাঘরের আলোই রাস্তাগুলো আলোকিত হতো। If my uncle was seen turning the corner, we hid in the shadow until we had seen him safely housed। বলছে আপনার আঙ্কালকে যখন আমরা দেখতাম যে একদম বাড়ির কোণার কাছে মানে বাড়িতে প্রবেশ করছেন, তখন ন্যারেটর এবং তার সঙ্গী সাথীরা তারা কি করতেন, ছায়াতে মানে শ্যাডো মানে যে ছায়া, সেখানে লুকিয়ে যেতেন অন্ধকারে,
ঠিক আছে, সেইখানে লুকিয়ে যেতেন যতক্ষণ না আঙ্কাল ভেতরে প্রবেশ করছেন। তার মানে কি এখান থেকে কি বুঝতে পারছি, দ্য আঙ্কাল ওয়াজ প্রবাবলি ভেরি স্ট্রিক্ট, ঠিক আছে, যার জন্য আঙ্কালের ভয়ে এরা কি করতো না, ওই শ্যাডোতে লুকিয়ে যেত। Or if Mangan's sister came out on the doorstep to call her brother into his tea, we watched her from our shadow peer up and down the street. বলছে কখনো বা মঙ্গন সিস্টার তার বাড়ির দরজার কাছে যদি তার ভাইকে চা খাওয়ার জন্য ডাকতে আসতো, আমরা আগে ভালো করে দেখতাম মঙ্গন সিস্টার দাঁড়াচ্ছে কিনা। মঙ্গন সিস্টার কি করে, ওই ছায়ার মধ্যে পিপ আপ অ্যান্ড ডাউন, মানে চোখটাকে কুচকে আর কি দেখার চেষ্টা করে কোথায় রয়েছে ভাইগুলো, মানে ভাই বা ভাইয়ের বন্ধুরা কোথায় রয়েছে, এইভাবে খোঁজার চেষ্টা করতো। তার মানে বুঝতে পারছো রাস্তাটা কতটা অন্ধকার, কিছুটা অন্ধকার, কিচেনের আলো, মানে পুরোপুরি একটা আলো আঁধারি, a kind of mystery pervades, এবং সেই মিস্ট্রিতেই আসতো মঙ্গন সিস্টার, হাফ ইন লাইট হাফ ইন ডার্কনেস, হাফ রিভিলড হাফ হিডেন, হাফ ইলিউশন হাফ রিয়ালিটি, হাফ হোপ হাফ ডেসোলেশন। ওকে, তাহলে দেখো মঙ্গন সিস্টারের কোনো নামও কিন্তু এখানে বলা নেই, তার পরিচয় কি, মঙ্গন সিস্টার। আবারও দেখো এখানে একটা অর্ধেক পরিচয় রয়েছে, সে মঙ্গন সিস্টার, তার নিজের সত্তা ইটস হিডেন। তাহলে মঙ্গন সিস্টার ইজ অ্যাকচুয়ালি অ্যান ইলিউশন which does not require a name, which does not require a specific identity, which was only an escape or an idea of escape for the narrator. We waited to see whether she would remain or go in. আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতাম যে মঙ্গন সিস্টার ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করে তার ভাইয়ের জন্য নাকি ভেতরে চলে যায়। অ্যান্ড ইফ শি রিমেইনড, যদি মঙ্গন সিস্টার দাঁড়িয়ে থাকতো অপেক্ষা করতো ভাইয়ের জন্য, উই লেফট আওয়ার শ্যাডো অ্যান্ড ওয়াকড আপ টু মঙ্গন স্টেপ, তখন আমরা ওই ছায়া ছেড়ে মঙ্গনের পেছন পেছন মঙ্গনের সাথে ওর বাড়ির দরজা অবধি যেতাম। ধরে নিতে পারি দিস বিউটিফুল লেডি ইজ মঙ্গন সিস্টার। তো ন্যাচারালি ওই বয়স সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে it's very obvious that the narrator would attract to the beauty of Mangan's sister. Okay, যদিও কি আমরা আদৌ জানি না was she beautiful or not, but her presence itself indicates the essence of beauty for the narrator. তাহলে মঙ্গন সিস্টার দাঁড়াতো কোথায়, তিনি দরজার কাছে দাঁড়াতেন, এবং যিনি ন্যারেটর তিনি কোথায় দাঁড়াতেন না, স্টুড বাই দ্য রেলিংস লুকিং অ্যাট হার। ন্যারেটর রেলিংয়ের সামনে দাঁড়িয়ে মঙ্গন সিস্টারের দিকে তাকিয়ে থাকতেন। Her dress sung as she moved her body and her soft rope of her hair tossed from side to side. এবার যখন মঙ্গন সিস্টার ঘুরতো, তার ঘোরার সাথে সাথে কি জামাটাও তার বা তার যে স্কার্টটা সেটাও একবার দুলে যেত হাওয়াতে, ঠিক আছে, এবং তার চুলটা যেন নরম দড়ির মতো টস্ট হয়ে যেত, একদম ওপরে আর কি একটু উড়ে যেত, একদম যেরকম আমরা সিনেমাগুলোতে দেখি সে পেহলা নেশা পেহলা কুমার, নয়া প্যার হ্যায় নয়া ইন্তজার, তাই তো। তো একদম এইরকমই একটা ফিলিং আমরা এখানে দেখতে পাচ্ছি, যে দ্যাট অফ দ্য ফার্স্ট লাভ সেন্সেশন। এভরি মর্নিং আই লে অন দ্য ফ্লোর ইন দ্য ফ্রন্ট পার্লার ওয়াচিং হার ডোর। বলছে প্রত্যেক দিন সকালবেলায়, তাহলে ন্যারেটর কোথায় শুয়ে থাকতেন, ওই মেঝেতে শুয়ে থাকতেন তাদের ফ্রন্ট পার্লার, যে সামনের ঘর, সে সামনের ঘরের মেঝেতে তিনি শুয়ে থাকতেন। The blind was pulled down to within an inch of the sash so that I could not be seen. Blind মানে এখানে কার্টেনকে বোঝানো হচ্ছে, পর্দা, ঠিক আছে, সেইটাকে এমনভাবে কিছুটা নিচ অব্দি নামানো থাকতো যেখান থেকে কি ন্যারেটর বাইরে দেখতে পাচ্ছেন মঙ্গন সিস্টার কখন স্কুলের জন্য বেরোচ্ছে, কিন্তু মঙ্গন সিস্টার দেখতে পাবে না যে পর্দার পেছনে ন্যারেটর রয়েছে, সে মঙ্গন সিস্টারের অপেক্ষায় রয়েছে, ঠিক আছে, একদম নিজেকে হাইড করে রেখেছে। এবং বলছে দেখো, when she came out on the doorstep my heart leaped, যখন মঙ্গন সিস্টার দরজার কাছে আসতো আমার হৃদয় একদম উত্তেজনায় ভরপুর। আই র্যান টু দ্য হল, আমি দৌড়ে হলে চলে যেতাম, সিজ মাই বুকস, আমার বইপত্রগুলোকে কোনো মতে নিয়ে অ্যান্ড ফলোড হার, তাকে ফলো করতাম। মানে মঙ্গন সিস্টারের পেছন পেছন ন্যারেটর স্কুলে যেতেন, কিন্তু এমনভাবে ফলো করতেন যেন তিনি তার মতো স্কুলে যাচ্ছেন, ঠিক আছে। I kept her brown figure always in my eye. আচ্ছা, ব্রাউন ফিগার কেন বলা হচ্ছে, তোমাদের হয়তো অনেকেরই ধারণা হবে তাহলে কি মঙ্গন সিস্টারের কমপ্লেকশন ব্রাউন ছিল। দেখবে একটু পরেই আমরা একটা জায়গাতে দেখতে পাবো হোয়াইট নেক বলছে, কিন্তু তাহলে কমপ্লেকশনটা ওয়াজ নট ব্রাউন বা ব্রুনেট। ব্রাউন বলছে কি বিকজ অফ দ্য শ্যাডোইনেস অফ মঙ্গন সিস্টার্স ফিজিক্যাল ফিচার্স,
দেখবে মঙ্গনকে দিনের আলোতে দেখলেও সে পেছন থেকে দেখছে বা পর্দার আড়াল থেকে দেখছে, কখনো কিন্তু ন্যারেটার আর মঙ্গনের সিস্টার পুরোপুরি মুখোমুখি হচ্ছে না পুরো দিনের আলোতে। দিনের আলোতে হয় পেছন পেছন যাচ্ছে, ছায়াটা পড়ছে, ইন দ্যাট সেন্স ব্রাউন, ওকে, কখনো পর্দার আড়াল থেকে দেখছে, আলো ছায়া, আগেইন দ্যাট সেন্স ব্রাউন, রাতের বেলায় যখন দেখছে আবার আলো আধারি, দ্যাট অলসো ইন্ডিকেটস ব্রাউন, ওকে। তাহলে কখনো পুরো যে রিভিলেশন সেটা কিন্তু হচ্ছে না। তাহলে বলছে when we came near at the point at which our ways diverge, যে রাস্তায় এসে আমাদের পথটা ওই দিকে চলে যাবে, আমি ওই দিকে চলে যাব, সেইখানে এসে তিনি কি করতেন, I quickened my pace and passed her, আমি তড়িঘড়ি আমার হাঁটার গতি বাড়িয়ে দিয়ে আমি তাকে পেরিয়ে চলে যেতাম, মানে অ্যাজ ইফ আমি ওকে দেখিনি। This happened morning after morning, সকালের পর সকালই একই ঘটনার পুনরাবৃত্তি। I had never spoken to her, আমি ওর সাথে কখনোই সেভাবে কথা বলিনি, except for a few casual words, কয়েকটা স্বাভাবিক কথা আদান প্রদান, and yet her name was like a summons to my foolish blood, কিন্তু মঙ্গন সিস্টারের নামটা কি আমার শরীরের রক্তগুলোকে উত্তেজনায় টকবক করে দিত। সামন্স মানে কি, তলব করা, মানে তার নাম শুনলেই যেন আমার শরীরের রক্ত টকবক করে ফুটে উঠতো। তাহলে এখানে আবার মেটাফর ইউজ করা হচ্ছে, সামন মানে তলব করা, তার রক্তগুলোকে কি তলব করতো, মানে ডাক দিত, ঠিক আছে। তাহলে সামন্স টু অল দ্য ফুলিশ ব্লাড। তাহলে আবার দেখো এই সামন কথাটা ইজ রিলেটেড টু দ্য রিলিজিয়াস প্র্যাকটিস। সামন করা হয় মানে ডাক দেওয়া হয় ফর মানে সার্ভিং ইউর রিলিজিয়াস ডিউটিস, ঠিক আছে। হার ইমেজ accompanied me even in places the most hostile to romance, বলছে মঙ্গন সিস্টারের ইমেজটা আমি আমার মনে, আমার ধারণায়, আমার ভিশনে বহন করে নিয়ে যেতাম সেই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গাগুলোকে হস্টাইল টু রোম্যান্স, যেখানে মানুষ রোম্যান্সের ভাবনা আনতেই পারে না, সেই রকম জায়গাতে আমি মঙ্গন সিস্টারের কথা ভাবতাম। কীরকম জায়গা? অন স্যাটারডে ইভিনিংস, শনিবার সন্ধেবেলাগুলোতে, when my aunt went marketing, আমার আন্ট যখন মার্কেটিং, আচ্ছা আন্ট বলতে আমরা জানি না পিসি, কাকি, জেঠি, হোয়াট এভার ইট ইজ, মামি, ওকে, আন্ট। তো তিনি যখন মার্কেটিংয়ে যেতেন, আই হ্যাড টু গো টু ক্যারি সাম অফ দ্য পার্সেলস, আমি তার সঙ্গে যেতাম, আমাকে কিছু ওই ঝোলা বইতে হতো, ঠিক আছে। উই ওয়াক থ্রু দ্য ফ্লেয়ারিং স্ট্রিটস জসেল বাই দ্য ড্রাঙ্কেন ম্যান, মানে ওই রাস্তাগুলো কি থাকতো, ক্রাউডেড স্ট্রিট, ফ্লিয়ারিং, এদিক ওদিক থেকে দোকানের আলো, সেইখানে জসেল বাই নানা রকমের কোলাহলপূর্ণ শব্দ তার কানে আসতো। কীরকম? ড্রাঙ্কেন ম্যান বা বার্গেন উইমেনের চিৎকার, ঠিক আছে, একদম মদ্যপ মানুষ, একজন উইমেন যে বার্গেনিং করছে তাদের চিৎকার। ইটস দ্য কার্সড অফ লেবারার্স, তিনি কোন রাস্তা দিয়ে যেতেন যখন কেউ চিৎকার করছে, লেবারার্সরা দে আর কার্সিং ইচ আদার, দ্য শ্রিল লিটানিজ অফ দ্য শপ বয়েজ, মানে শীষ দিয়ে দিয়ে যে বলে বলে যে ডাকা, ঠিক আছে, শ্রিলনেস। আবার লিটেনি, লিটেনি বলতে কি বোঝায়, কেউ যখন ডাকে নাই যে এত টাকা এটা পাওয়া যাবে, এত টাকায় এটা পাওয়া যাবে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে লিটেনিস। যে দোকানদার ছেলেগুলো যে লিটেনিস করে ডাকতো, হু স্টুড গার্ড বাই দ্য ব্যারেলস অফ পিগস, মানে ধরো ওখানে পর্ক বিক্রি হচ্ছে, সেই মাংসগুলো বিক্রি করার জন্য তারা কি করতো, লিটেনি করতো, মানে কাস্টমারকে ডাকতো। দ্য নেজাল চ্যান্টিং অফ দ্য স্ট্রিট সিঙ্গার্স, যারা রাস্তার সিঙ্গার্স, তারা কি নাকি সুরে গান গাইতো, কি গান, হু স্যাং আ কাম অল ইউ অ্যাবাউট ও ডনোভান রোসা, তারা ও ডনোভান রোসা ছিলেন একজন 19th সেঞ্চুরি পোয়েট এবং আইরিশ ন্যাশনালিস্ট। তার এই কাম অল ইউটা মানে বেশ কিছুটা আর কি সাড়া জাগিয়ে দিয়েছিল, ঠিক আছে। যেরকম ধরো আমাদের সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে উই শ্যাল ওভারকাম, আমরা করবো জয় শুনলে যেমন কি, এখন এই যুগে দাঁড়িয়ে থেকেও কোথাও না কোথাও উই ফিল দ্যাট এনথুজিয়াজম, উই ফিল আ সেন্স অফ ডিপ প্যাট্রিয়টিজম, ঠিক আছে, মানে আমি এটা বোঝানোর জন্য বললাম। ঠিক সেই রকমই ছিল কাম অল ইউ সেই যুগের আয়ারল্যান্ডের বাসিন্দাদের কাছে। ও ডনোভান রোসার এই গানটা, ও ডনোভান রোসা ওয়াজ এ 19th century আইরিশ ন্যাশনালিস্ট অ্যান্ড পোয়েট, or a ballad about the trouble in our native land। আবার কখনো তারা গান গাইতো নাকি সুরে আমাদের দেশের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর গাথা গাইতো তারা। তার মানে দেখো এইটুকু অংশটা অনেকটা ইটস লাইক দ্যাট অফ দ্য পিকারেস্ক নভেল, ঠিক আছে।
বেশ আর কি সেই যুগের সমাজ ব্যবস্থার একটা চিত্র দেখতে পাচ্ছি। তাহলে কি পুরুষরা কি দে আর গেটিং ড্রাঙ্কেন, বার্গেনিং উইমেন, তার মানে কি দেয়ার ওয়াজ আ সর্ট অফ ফিনান্সিয়াল ক্রাইসিস, যার জন্য কি জিনিস কিনতে গিয়ে বার্গেন করতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে ওই দোকানে মাংস ঝুলছে, সেগুলো বিক্রি হচ্ছে। হ্যাঁ, এবং যারা স্ট্রিট সিঙ্গার্স তারা গিয়ে গিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করছে। কাদের কাছে সচেতন করছে? যারা দোজ হু আর ড্রাঙ্কার্ড, দোজ হু আর বার্গেনিং, দোজ হু আর মানে মেকিং শ্রিল লিটানিজ। মানে মনে হচ্ছে না এই গানগুলো কি ব্যর্থ, শুধু নিছক শব্দ মাত্র। আগেন ক্রিয়েটস আ সেন্স অফ দ্য স্পিরিচুয়াল অ্যান্ড দ্য মরাল প্যারালিসিস। বলছে এইরকম রাস্তাতেও আমার মনে, আমার হৃদয়ে থাকতো দ্য ইমেজ অফ মঙ্গন সিস্টেম। দিস নয়েস ইজ কনভার্জড ইন এ সিঙ্গল সেন্সেশন অফ লাইফ ফর মি। বলছে এই সমস্ত শব্দগুলো একত্রিত হয়ে আমার কাছে যেন একটা সেন্সেশন তৈরি করতো, অনুভূতি তৈরি করতো। কি অনুভূতি? আই ইম্যাজিন দ্যাট আই বোর্ড মাই চ্যালেঞ্জ সেফলি থ্রু আ থ্রং অফ ফোর্স। আমার মনে হতো, আমি কল্পনা করতাম যে আমি আমার চ্যালিসটা, আচ্ছা চ্যালিস হচ্ছে ইটস আ হোলি কাপ, ঠিক আছে? বলা হয়ে থাকে দ্যাট ইট ওয়াজ দ্য হোলি কাপ যেখান থেকে জিসাস ড্র্যাঙ্ক দ্য লাস্ট ওয়াইন ইন দ্য লাস্ট সাপার। তাহলে লাস্ট সাপারের সময় তিনি যে কাপটা থেকে তার শেষ ওয়াইনটা পান করেছিলেন, যে ওয়াইনটা ইজ সিম্বল অফ হিজ হোলি ব্লাড, ঠিক আছে? সেইটাকে বলা হয়ে থাকে চ্যালিস। চ্যালিসের সাথে আবার মিডিয়েভাল আর্থারিয়ান লিজেন্ডের হোলি গ্রেলেরও একটা কানেকশন রয়েছে। হোলি গ্রেল কি? তারা আর্থার মানে কিং আর্থার এবং তারা যে রাউন্ড টেবিল, তারাও কি জিসাস ক্রাইস্টের এই পবিত্র যে চ্যালিস, সে চ্যালিসটার খোঁজে বেরোয়। তার চ্যালিসটা তাদের কাছে কি? ইটস আ হোলি গ্রেল। ওকে, তাহলে সেই চ্যালিস, তাহলে মঙ্গন সিস্টারের কাছে চ্যালিস কি, সেই হোলি গ্রেলটা কি? দ্য মানে আমাদের ন্যারেটারের কাছে সেই চ্যালিস বা হোলি গ্রেলটা কি? দ্যাট ইজ দ্য ইমেজ অফ মঙ্গন সিস্টার। এবং যেভাবে আর্থারিয়ান লেজেন্ডসরা তারা চ্যালিসটাকে শত্রুদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন, দ্য ন্যারেটার অলসো ট্রাইস টু প্রোটেক্ট হিজ চ্যালিস, হিজ ইমেজ অফ মঙ্গন সিস্টার among the throng of foes. ফোর্স কারা? তার আশেপাশের এই মানুষজন যারা বারবার করে তাদের চিৎকার দিয়ে ওই ইমেজটাকে চুরি করে নেওয়ার চেষ্টা করছে, তার মন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওকে, ভেরি মাচ মেটাফরিক ইট ইজ। Her name sprang to my lips at moments in strange prayers and praises which I myself did not understand. বলছে অদ্ভুত, যখন মাঝে মধ্যে আমি কোনো প্রশংসা করতাম বা প্রেয়ার করতাম, ঠিক আছে, স্তুতি করতাম ঈশ্বরের, তার নামটাই যেন আমার মুখে ভেসে আসতো। দেখো, দিস ইজ অ্যাগেন আ ভেরি অবভিয়াস সাইন অফ ফলিং ইন লাভ। মানে মানুষ যখন প্রেমে পড়ে, তার প্রেমিক বা প্রেমিকার ওয়েলবিংয়ের কথা সবসময় কিন্তু সে ঈশ্বরের প্রার্থনায় রাখে। বলছে দেখো, মাই আইজ ওয়ার অফেন ফুল অফ টিয়ার্স, আই কুড নট টেল ওয়াই। মাঝে মধ্যে আমার চোখগুলো কান্নায় ভরে যেত, আমি জানতাম না কেন। And at times a flood from my heart seemed to pour itself out of my bosom. আবার কখনো কখনো আমার বুকের ভেতরে এমন আনন্দ হতো, মনে হতো যেন আমার হৃদয়টা ঠিকরে বেরিয়ে আসবে। ওকে, দিস আর আগেন দ্য ক্যাপ্রিসেস অফ লাভ, দ্য উইমস অফ লাভ। কখনো খুব আনন্দ হয়, কখনো কোনো অজানা কারণে মনটা দুঃখ পায়, তাই তো? আগেন দেখো, এগুলো সাইন্টিফিক্যালি দেখতে গেলে দিস আর অল দ্য hormonal roles. Okay, when you fall in love, so there you can see certain hormonal changes in your body. I thought little of the future. আমি ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবতাম না। I did not know whether I would ever speak to her or not. আমি জানতাম না আদৌ আমি কোনোদিনও ওর সাথে কথা বলতে পারবো কি পারবো না। If I spoke to her, how I could tell her of my confused adoration. আর যদি কোনোদিনও কথা বলেও থাকি, কি করে ওকে বোঝাবো আমার এই ওর প্রতি আমার যে অ্যাডোরেশন, আমার যে স্নেহ, আমার যে ভালোবাসা, যেটা কনফিউজড, আমি বুঝেই উঠতে পারি না আদৌ এটা ভালোবাসা না এটা অ্যাট্রাকশন, না ওকে ভালো লাগছে না প্রেজিং। কি করে বোঝাবো? আমি নিজেই তো বুঝতে পারছি না। তার মানে দেখো, কেন বলেছিলাম অ্যাডোলেসেন্ট, মানে এই যে প্রেমের অনুভূতিটা কি, এটা একটা অদ্ভুত সেন্সেশন, এতটাই নতুন, ইটস নিউ টু দ্য ন্যারেটর দ্যাট হি ডাজ নট ইভেন সার্টেন অফ হিজ ফিলিং। মাই বডি ওয়াজ লাইক অ্যান হার্প অ্যান্ড হার ওয়ার্ডস অ্যান্ড জেস্টার্স ওয়ার লাইক দ্য ফিঙ্গার্স রানিং আপন ইট। বলছে আমার শরীরটা যেন হয়ে গেছিল একটা হার্পের মতো, একটা বাদ্যযন্ত্র, আর ওর কথা আর ওর জেস্টারগুলো হয়ে গেছিল কি
সেই বিন মানে হাতের আঙুলগুলো যেগুলোতে বাদ্যযন্ত্র বাজালে সেখান থেকে সঙ্গীত বেজে ওঠে, সুর বেজে ওঠে। তাহলে ওর কথা মানে ওর ওয়ার্ডস আর জেস্টারগুলো ছিল আঙুলের মতো, আর আমার শরীরটা ছিল যেন বাদ্যযন্ত্র। মানে ওর প্রত্যেকটা কথা যেন ন্যারেটরের শরীরে অনুরণিত হতো। এখানে আগেইন উই গেট এ সেন্স অফ সেনসুয়াসনেস, ঠিক আছে, বা বলা যেতে পারে একটা সেনসুয়ালিটির আমরা একটা টাচ পাচ্ছি। One evening I went into the back drawing room in which the priest had died. একদিন আমি যে আমাদের প্রিস্ট যিনি আগের প্রিস্ট যিনি মারা গিয়েছিলেন যে ড্রয়িং রুমে, পেছনের ড্রয়িং রুমটাতে, সেখানে আমি একবার গেলাম সন্ধেবেলায়, একদিন সন্ধেবেলায়। ইট ওয়াজ আ ডার্ক রেনি ইভিনিং, সেটা একদম পুরো ঘন কালো একদম বৃষ্টি মুখর একটা সন্ধেবেলা ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ নো সাউন্ড ইন দ্য হাউস, বাড়িতে কোনো শব্দ ছিল না, নিঃশব্দ। Through one of the broken panes, I heard the rain impinge upon the earth. বলছে ওই ভাঙা জানলা দিয়ে আমি শুনতে পেয়েছিলাম ওই বৃষ্টির যে শব্দ, যেগুলো মাটি মানে একদম পৃথিবীর বুকে বৃষ্টিটা পড়ছে মাটিতে। The fine incessant needles of water playing in the sodden beds. সেই যে মাটিগুলোতে যখন ওই বৃষ্টির বিন্দুগুলো ছুঁচের মতো পড়ছে বা সূচের মতো পড়ছে, সেটা আমি অনুভব করতে পারছিলাম। Again a feeling of sensuality. Some distant lamp or light, lighted window gleamed below me. আমি দেখতে পাচ্ছিলাম ওই নিচে দূরের কোনো আলো সেখানে পড়ছে। I was thankful that I could see so little. মানে এত বৃষ্টি পড়ছে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। বলছে আমি মনে মনে থ্যাঙ্কফুল ছিলাম যে আমি সামান্য এইটুকুনিই দেখতে পাচ্ছি। All my senses seem to desire to veil themselves. আমার সব সেন্সগুলো যেন নিজেকে ঢেকে নিতে চেয়েছিল। And feeling that I was about to slip from them. আর আমার মনে হচ্ছিল আমার যেন হাত পা অসাড় হয়ে যাচ্ছে। সে মনে পড়ছে না নাইটিঙ্গেলের, হ্যাঁ, দ্যাট অফ লেথি ওয়ার্ডস হ্যাড সাং। ওকে, তো এখানেও তাই একদম একই অবস্থা। সে কিং জয়ের মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে। হ্যাঁ, দ্য ডাল অফ লাইনটা ভুলে গেলাম। তো নাইটিঙ্গেলের যে লাইনটা, সেখানে একদম সেই নাইটিঙ্গেলের লাইনের প্রথমটাই we can sense here in this particular lines of Araby. My heart sense and a drowsy numbness pains my senses, ঠিক আছে, as though of hemlock I had drunk. তাহলে drowsy numbness pains my senses, মানে the narrator almost was able to feel that numbness in his senses. তিনি তার সেন্সেসেও মানে my heart aches and a drowsy numbness feels my senses as though of hemlock I had drunk. ওকে, তাহলে তারও সেই মনে হচ্ছে। এইটুকু প্যাসেজ পড়ো, এই শর্ট স্টোরিটাতে তোমরা নাইটিঙ্গেলের সাথে ভীষণ মিল পাবে। এখানেও মনে হচ্ছে কি তিনিও যেন কি হিজ হার্ট অলসো এক্স, যেন তিনি মানে নামনেস তার মধ্যে তৈরি হচ্ছে, যে তিনি সেন্সটাকে যেন অসাড় হয়ে যাচ্ছে এবং তার বুকের ভিতরে একটা অদ্ভুত অজানা যন্ত্রণা তিনি অনুভব করছেন। I press the palms of my hands together until they tremble. এত শক্ত করে আমি আমার হাতের তালুগুলোকে ধরে রেখেছি যে আমার হাতটা কি হলো, কাঁপতে শুরু করে দিল। ওকে, মারমারিং মনে বিড়বিড় করে বললাম ও লাভ মেনি টাইমস। তার মানে কি এইটুকু প্যাসেজ ইন্ডিকেট করে দিচ্ছে দ্যাট দ্য অ্যাডোলেসেন্ট মানে দ্য ন্যারেটর ওয়াজ ফিলিং দ্য টাচ অফ সেন্সুয়ালিটি ইন দ্য বডি। ওকে, তাহলে দেখো এটাই হচ্ছে বয়স সন্ধিক্ষণ, যখন দ্য ফার্স্ট সেন্সুয়াল ডিজায়ার্স, কার্নাল ডিজায়ার্স আর রাইজিং ইন দ্য সেন্সেস অফ বডি অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য হার্ট। ওকে, তো তারও সেই অনুভূতিটা এখানে কিন্তু উঠে আসছে। অ্যাট লাস্ট শি স্পোক টু মি, অবশেষে সে আমার সাথে কথা বলল। When she addressed the first words to me, I was so confused that I did not know what to answer. তিনি যখন প্রথম মানে মঙ্গন সিস্টার প্রথম যখন আমার সাথে কথা বলেছিল, আমি পুরো হতভম্ব যে আমি ওকে কি উত্তর দেব। She asked me was I going to Araby, আমাকে যখন জিজ্ঞেস করলো আমি আরাবি যাচ্ছি কি না। I forget whether I answered yes or no. আমার মনে নেই আমি হ্যাঁ উত্তর দিয়েছিলাম কি না উত্তর দিয়েছিলাম। It would be a splendid bazaar, she said. She would love to go. ও আমাকে বললো এটা একটা দারুণ বাজার নিশ্চয়, এই আমার বড্ড যেতে ইচ্ছে করে।
দেখো তার মানে ইচ্ছে আর রেস্ট্রিকশন, ঠিক আছে, এই দুটোর মধ্যে আবারও হচ্ছে বাধা। যে বলেছিলাম প্রথমে প্যারালিসিস, ইচ্ছে থাকলেও উপায় নেই, দ্য সোশ্যাল রেস্ট্রিকশনস। অ্যান্ড ওয়াই কান্ট ইউ, আই আস্কড, আমি ওকে জিজ্ঞেস করলাম ইচ্ছে করছে যখন, তাহলে তুমি যাচ্ছ না কেন? While she spoke, she turned a silver bracelet round and round her wrist. এবার কথা বলবার সময় ও কী করছিল, ওর হাতে যে সিলভার ব্রেসলেটটাকে সেটাকে বারবার করে ঘোরাচ্ছিল, ঠিক আছে। মানে ওই সিলভার ব্রেসলেটটাকে ঘোরানোটা আগেন ইট ইন্ডিকেটস আ কাইন্ড অফ মানে ওর ভ্যাসিলেশন, যে ইচ্ছে রয়েছে, ঠিক আছে, কিন্তু যেতে পারছে না, দ্য রেস্ট্রিকশন। ওর মনটা যে ছটপট করছে, সে ছটপটানোটা বোঝাচ্ছে কে, দ্যাট অফ হার টার্নিং দ্য সিলভার ব্রেসলেট। এবং দেখো ন্যারেটারের নজর দেখো পুরো সিলভার ব্রেসলেটের দিকে যাচ্ছে। ওকে, হি ডিড নট মিস আ সিঙ্গল চান্স টু নোটিস দ্য মাইনিউট ডিটেলস অ্যাবাউট Mangan's sister. She could not go, she said, because there would be retreat that week in her convent. সে বলছে যে আমি যেতে পারবো না, কেন সে সপ্তাহে কনভেন্টে রিট্রিট রয়েছে। রিট্রিট মানে কি? রিট্রিট হচ্ছে দ্য অবজারভেশন, মানে একটা রিলিজিয়াস অবজারভেশন ইন উইচ দেয়ার ওয়াজ অ্যান অ্যাবস্টিনেন্স, ঠিক আছে, বা অ্যান অ্যাবস্টিনেন্স ওয়াজ ফলোড ফ্রম অল সোর্টস অফ দ্য ফিজিক্যাল অ্যাসপেক্টস অর দ্য ম্যাটেরিয়াল অ্যাসপেক্টস। মানে আমাদের ম্যাটেরিয়ালিস্টিক জীবনে যা কিছু আশা আকাঙ্ক্ষা কামনা চাহিদা, ফুড, অ্যালকোহল, সব কিছুর থেকে কি একটা অ্যাবস্টিনেন্স মেনটেন করা এবং ঈশ্বরের ধ্যান করা, সেটাকে বলা হয়ে থাকে কি, দ্যাট অফ রিট্রিট। ওকে, আগেন ইটস আ পার্ট অফ আ ক্যাথলিক চার্চ অ্যান্ড ক্যাথলিক রিচুয়াল। তাহলে দেখো আবারও বলেছিলাম একদম শুরুতে ভিডিওর যে কিভাবে রিলিজিয়ন ইজ টু প্রিডমিনেন্ট দ্য ইন্ডিভিজুয়াল ডিজায়ার্স অ্যান্ড ক্রিয়েটস প্যারালিসিস। তার মানে দেখো তার ইচ্ছে থাকলেও কিন্তু Mangan's sister'ের উপায় নেই, আগেন আ পার্ট অফ দ্য সোশ্যাল প্যারালিসিস। Her brother and two other boys were fighting for their caps and I was alone at the railings. বলছে তার ভাই আর বাকি দুটো ছেলে কি করছিল না, ক্যাপ নিয়ে মারামারি করছিল, আর আমি ওর সাথে কথা বলছিলাম। তার মানে দেখো আবার একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল কিন্তু, মানে ওর Mangan এবং তার বন্ধুদের মধ্যে দেখো সে শিশু সুলভ রূপী নিয়ে খেলা, আর তিনি কি ন্যারেটার Mangan's sister'ের সাথে রেলিংয়ে দাঁড়িয়ে গল্প করছে। তার মানে কি, হি ইজ ক্রসিং দ্য থ্রেশহোল্ড of his boyhood and entering into the newfound adulthood, ঠিক আছে। She held one of the spikes, মানে রেলিংয়ের স্পাইকগুলো যে হাতলগুলো থাকে সেগুলোও ধরেছিল, bowing her head towards me, আমার দিকে মাথা ঝুঁকিয়ে কথা বলছিল। The light from the lamp opposite our door, তার মানে Manganকে সিস্টারকেও কি পুরোপুরি তখন আলোতে দেখতে পাচ্ছে না, দরজার পেছন থেকে যে আলোটা আসছে সেটা কোথায় পড়ছে, caught the white curve of her neck, তার যে সাদা যে কার্ভ, তার গাড়ির যে সাদা কার্ভ সেইখানে পড়ছে আলোটা। তার মানে কমপ্লেকশনটা কি, হোয়াইট কমপ্লেকশন, ফেয়ার। lit up her hair, তার চুলে পড়ছে, and that rested there and falling lit up the hand upon the railing, এবং যেই হাতটা রেলিংয়ের ওপর রয়েছে সেই হাতেও আলোটা পড়ছে। দেখো হাফ লাইট হাফ ডার্কনেস, হাফ ইলিউশন হাফ রিয়ালিটি। তাহলে রিয়ালিটি ওয়াজ স্টিল ডার্ক টু দ্য ন্যারেটর and the illusion was only visible. Okay, it fell over one side of her dress and caught the white border of her petticoat, just visible as she stood at ease. বলছে সেই আলোটা যখন একটু আরাম করে দাঁড়ালো, এই আলোটা তার পেটিকোট মানে কাইন্ড অফ স্কার্ট, সেই স্কার্টের বর্ডারের ওপর, সাদা বর্ডারের ওপর যখন পড়লো, ঠিক আছে, মানে তাহলে কোথায় কোথায় আলো পড়ছে, তার ঘাড়ে নেকের যে কার্ভে পড়ছে, তার চুলে পড়ছে, তার যে হাতটা রেলিংয়ে রয়েছে সেখানে পড়ছে, তার স্কার্টের বর্ডারে রয়েছে। ওকে, তার মানে কি Mangan's sister could visualize this parts, মানে the narrator would visualize this parts of Mangan's sisters যেগুলোতে আলো পড়ছে, and it creates a sense of sensuality in him. It's well for you, she said. তো আমাকে বললো যাও না, তোমার ভালো লাগবে। If I go, I said, I will bring you something. আমি যদি যাই তোমার জন্য কিছু নিয়ে আসবো। তাহলে দেখো, so now Araby becomes a bridge of their communication. তাহলে কেন narrator was excited about Araby? Because he thought that Araby is a bridge through which he could reach his illusion. Okay, he could escape all the mundane existence around him.
তাহলে কি হচ্ছে এবার দেখো, what innumerable follies laid waste my waking and sleeping thoughts after that evening. বলছে তারপর থেকে, সেই সন্ধ্যের পর থেকে নানা রকম ওয়েকিং অ্যান্ড স্লিপিং থটস, কোনো আশা যাচ্ছে, কখনো আশা থেমে যাচ্ছে, আশা নিরাশাতে আমি দোল খাচ্ছি। I wish to annihilate the tedious intervening days. সেই দিনের পর থেকে, ইন্টারভিনিং ডে বলতে বোঝানো হচ্ছে যেই সন্ধে মঙ্গন সিস্টারের সাথে কথা বলছে সেই সন্ধেবেলার থেকে যে আগামী সেই সন্ধেবেলায় সে আরবিতে যাবে, তার মাঝে দিনগুলো তার মনে হলো কি অ্যানিহিলেট করে দিই, মুছে ফেলি ওই দিনগুলোকে। I shaft against the work of school. বলছে আমি যেন পিষে গেলাম স্কুলের এই কাজগুলোর মাঝে। At night in my bedroom and by day in the classroom, her image came between me and the pages I strove to read. বলছে রাতের বেলায় আমার বেডরুমে এবং দিনের বেলায় ক্লাসরুমে আমি যে বইয়ের পাতাগুলো পড়ি, সেই পাতা আর আমার মাঝে চলে আসে মঙ্গল সিস্টারের ইমেজ, একদম সিনেম্যাটিক, রাইট? The syllables of Arab, the word Araby, were called to me through the silence in which my soul luxuriated and cast an eastern enchantment over me. বলছে অ্যারাবি শব্দটার প্রত্যেকটা সিলেবাস যেন আমার সেন্সগুলোকে যেন ইস্টার্ন এনচ্যান্টমেন্ট, দেখবে ইস্টার্ন এনচ্যান্টমেন্ট বলতে বোঝায় যে প্রাচ্যের দেশগুলো, ঠিক আছে, যেগুলোকে বলা হয় স্নেক চার্মার, হ্যাঁ, দ্যাট অফ দ্য মিডল ইস্ট, দ্যাট অফ আর ইন্ডিয়া, আরব, তাহলে এই কান্ট্রিগুলোকে বলা হয় কি ইস্টার্ন এনচ্যান্টমেন্ট, দ্য ল্যান্ড অফ দ্য স্নেক চার্মার্স অ্যান্ড ম্যাজিশিয়ানস। তাহলে বলা হচ্ছে কি যে একদম ইস্টার্ন এনচ্যান্টমেন্টের মতো বা ম্যাজিকের মতো ছিল আমার কাছে ওই অ্যারাবি শব্দের প্রত্যেকটা সিলেবল। I asked for leave to go to the bazaar on Saturday night. আমি জিজ্ঞেস করেছিলাম, পারমিশন নিয়েছিলাম যে স্যাটারডে নাইটে আমি ওই বাজারে ঘুরতে যাব। My aunt was surprised and hoped it was not some Freemason affair. এবার সে বলেছিল যে আমি আর কি, সরি আমি একটু বোধহয় মিস ইন্টারপ্রেট করলাম এখানে, মানে প্রত্যেক স্যাটারডেতে তো ন্যারেটর তার আন্টের সাথে যেতেন, তো সেই দিন আন্টকে বলেছিলেন যে না আমি আজকে তোমার সাথে যাব না, আমি অ্যারাবি যাব। এইটা শুনে আন্টের মনে একটু সন্দেহ হয়েছিল, কি হোপ ইট ওয়াজ নট সাম ফ্রি ম্যাসন অ্যাফেয়ার। এ বাবা, এ আবার কোনো ফ্রি ম্যাসন অ্যাফেয়ারে জড়িয়ে পড়লো না তো? ফ্রি ম্যাসন অ্যাফেয়ার হচ্ছে অ্যান অ্যান্টি ক্যাথলিক অর্গানাইজেশন, ঠিক আছে, যেটা ক্যাথলিক বিরোধী একটা সিক্রেট অর্গানাইজেশন ছিল। তার মানে বুঝতেই পারছো ক্যাথলিসিজমের প্রিডমিনেন্সটা কি, যারা সেটা মানতো না, অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতাটা দেখা গেছিল, তারা একটা অ্যান্টি ক্যাথলিক অর্গানাইজেশন তৈরি করেছিল। তার মানে দেখো থ্রু আউট দ্য কান্ট্রি প্রোটেস্ট কিন্তু উঠে আসছে, ব্রিটিশ মানে অপারেশনের এগেনস্টে ওডোনোভান রোসা, ক্যাথলিসিজমের এগেনস্টে ফ্রি ম্যাসন অ্যাফেয়ার, ওকে। আর সেই অপারেশন আর ডমিনেন্সের মাঝামাঝি একটা সময়ে কিন্তু লেখা হচ্ছে অ্যারাবি, আর টাইম অফ ইনফ্লুয়েন্স অ্যান্ড প্রোটেস্ট। তাহলে একদিকে সমাজ আমাদের ন্যারেটারের উপরেও চাপিয়ে দিচ্ছে, পড়তে হবে, এটা করতে হবে, এটা মানতে হবে, এটা চলতে হবে, আর একদিকে তার ইন্ডিভিজুয়ালিটি যেটা প্রোটেস্ট করে দিচ্ছে, মানছি না, মানবো না, তাই তো? তো যাই হোক, তাহলে বলছে আই আনসার্ড ফিউ কোয়েশ্চেন্স ইন দ্য ক্লাস। I watched my master's face pass from amiability to sternness. হ্যাঁ, ক্লাসে আমি দু একটা প্রশ্নের উত্তর দিলাম ঠিকই, আমি দেখলাম আমার টিচারের মুখটা হয়ে গেল ওই একটা স্নেহ পরায়ণতার থেকে, মানে অ্যামিয়েবল বলতে বন্ধুত্ব বোঝায়, মানে ওই তার যে ফ্রেন্ডলি কমফোর্টেবল জেস্টার থেকে মুখটা হয়ে গেল একটু গম্ভীর। তিনি মনে মনে ভাবলেন কি, হি হোপড আই ওয়াজ নট বিগিনিং টু আইডল, এই না বুঝি আমি মানে অলসতায় নিজের পড়ায় ফাঁকি দিচ্ছি, তিনি ওটাই ভাবলেন। I could not call my wandering thoughts together. আমি আমার এই এত যে ভাবনা চিন্তা সেগুলোকে কিছুতেই একত্র করতে পারছিলাম না। I had hardly any patience with the serious work of life, which now that it stood between me and my desire seemed to me child's play, ugly, monotonous child's play. আমার আর আমার আকাঙ্ক্ষার মাঝে যা সিরিয়াস কাজকর্ম ছিল সবগুলোকে আমার মনে হয়েছিল কি সব ছেলে ভোলানো খেলা, কোনো কমেন্ট নয়, ঠিক আছে? তার মানে কি, নাও হি ওয়াজ গেটিং ম্যাচিওর, একটা অল্প বয়সী ছেলে বাস্তব জিনিসগুলোকে মনে হচ্ছে কি ছেলে ভোলানো খেলা বা ছেলে খেলা, খেলনা, ওকে। তার মানে কি ইজ গোয়িং, মানে হি ইজ গেটিং ম্যাচিওর, হি ইজ গ্রোয়িং আপ। অন স্যাটারডে মর্নিং I reminded my uncle I wished to go to the
বাজার ইন দ্য ইভিনিং। শনিবার দিন সকালবেলা আঙ্কালকে মনে করালাম যে আমি সন্ধেবেলা কিন্তু আজকে বাজার মানে আরবি যাব। হি ওয়াজ ফাসিং অ্যাট দ্য হল স্ট্যান্ড। তিনি হল স্ট্যান্ডের কাছে চিৎকার করছিলেন। হল স্ট্যান্ড মানে যেখানে কোট টোট হ্যাট রাখা হয়। লুকিং ফর দ্য হ্যাড ব্রাশ। তিনি কি করছিলেন? টুপি ঝাড়ার ব্রাশটা খুঁজবার জন্য চিৎকার করছিলেন। অ্যান্ড আনসার মি কার্টলি, আমাকে সংক্ষেপে বলে দিলেন, ইয়েস বয় আই নো, হ্যাঁ হ্যাঁ আমি জানি। As he was in the hall, I could not go into the front parlor and lie at the window. যেহেতু আঙ্কাল হলে ছিলেন, আমি ওই সামনের ঘরটাতে গিয়ে আর মঙ্গন সিস্টারকে দেখতে পেলাম না লুকিয়ে লুকিয়ে। I left the house in bad humor. সকাল থেকে উঠেই আর কি মনটা খারাপ হয়ে গেল। And walked slowly towards the school. এবং ধীরে ধীরে স্কুলের দিকে এগোলাম। The air was pitilessly raw and already my heart misgave me. তাহলে বাতাসটাকে কি মনে হয়েছিল? অত্যন্ত ঠান্ডা বাতাস। বাতাস ঠান্ডা কি মানে হিজ হার্ট ইটসেলফ ওয়াজ কুলড ইন ডেসোলেশন। ওকে, এবং তার মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল। When I came home to dinner, my uncle had not yet been home. যেই বাড়িতে এলাম ডিনারের জন্য, দেখলাম তখনও আমার আঙ্কেল ফেরেননি। Still it was early, যদিও এখনো সময় আছে হাতে। I sat staring at the clock for some time. আমি বেশ কিছুক্ষণ ঘড়ির দিকে তাকিয়েই থাকলাম। দেখবে কোথাও যাওয়ার থাকলে, স্পেশালি উই অল আর অ্যাডাল্টস রাইট নাও, রাইট? তো এই যে নিজের ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাওয়া বা তার জন্য কিছু কিনতে যাওয়ার সেই যে উত্তেজনা, সেখানে কি মনে হয় ঘড়ির টাইমটা যেন এগোয় না, ঠিক আছে? মানে ঘড়িটাকে অনেক বড় শত্রু বলে মনে হয় তখন। তো ইটস এক্স্যাক্টলি লাইক দ্যাট। তাই বলছে, I sat staring the clock for some time and when its ticking began to irritate me, I left the room. ঘড়ির টিকটিক শব্দটাতে আমার বিরক্ত লাগতে শুরু করলো। তার মানে কি, ওয়াজ গেটিং ইমপেশেন্ট। কখন আঙ্কেল আসবে, কখন যাব, কখন গিফট কিনবো, কখন মঙ্গন সিস্টারকে দেবো, তাই তো? তিনি রুমটা ছেড়ে বেরিয়ে গেলেন। I mounted the staircase and gained the, আচ্ছা এই ভদ্রমহিলার ছবিটা দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন মিসেস মার্সার, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি আমাদের কল্পনায়। তাহলে বলা হচ্ছে তিনি কি করলেন, সিঁড়ি দিয়ে ওপরে, বাড়ির ওপরের অংশটাতে গেলেন। দ্য হাই কোল্ড এমটি গ্লোয়িং রুমস লিবারেটেড মি। ওপরের ঘরগুলো ছিল কি একটু ঠান্ডা, ঠিক আছে, একটু গ্লুমি বাট একটু ঠান্ডা। বলছে লিবারেটেড মি মানে একটু যেন বাতাস নিয়ে শান্ত হলেন কিছুটা। আই ওয়েন্ট ফ্রম রুম টু রুম সিঙ্গিং। আমি এক ঘর থেকে আরেক ঘর সে গান গাইতে গাইতে ছুটলাম, মানে কি এক্সাইটমেন্ট। From the front window, I saw my companions playing below in the street. Very important. ওপরে জানলা থেকে আমি দেখছি আমার সঙ্গী সাথীরা নিচে খেলছে। তার মানে কি, সি দ্য ডিফারেন্স। এতদিন ও খেলতো, এখন কি করছে, ওপরে জানলা দিয়ে দেখছে সঙ্গী সাথীরা। বড়রা কি করে, জানলা দিয়ে দেখে না ছোটরা খেলছে। তার মানে কি, একটা ট্রানজিশন এসে যাচ্ছে ওর মধ্যে। এখন আর ওই বাচ্চাদের মতো খেলছে না, রাদার কি এখন বড়দের মতো প্রেমে কাতর। তাহলে বলছে দেখো, their cries reached me weakened and indistinct, leaning my forehead against the cool glass. I looked over at the dark house where she lived. ওদের চিৎকার আমার কান অবধি আসছে। আমি সে ঠান্ডা জানলায় মাথাটা রেখে ওর দরজা মানে মঙ্গন সিস্টারের বাড়ির দরজার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছি। I may have stood there for an hour. হয়তো 1 ঘন্টা আমি এরকমই দাঁড়িয়েছিলাম, seeing nothing but the brown-clad figure cast by my imagination, touched discreetly by the lamp light, at the curved neck, at the hand upon the railings and the border below the dress. কিন্তু আমার মনের কল্পনায়, সামনে তাকে দেখছি না ঠিকই ফিজিক্যালি, আমার মনের কল্পনায় দেখতে পাচ্ছি কিভাবে ওই দরজা দিয়ে আসা আলো তার চুলে, তার হাতে, তার ওই কাঁধের যে কার্ভ, ঘাড়ের কার্ভের উপর পড়ছে। ওকে, দ্যাট মিনস again is indulgence on sensuality. When I came downstairs, again I found Mrs. Mercer sitting at the fire. নিচে নেমে এসে দেখলাম ফায়ারপ্লেসের পাশে বসে আছেন কি, মিসেস মার্সার। She was an old garrulous woman. Garrulous means gossipy. তিনি একজন বয়স্ক একটু গসিপি মহিলা। আ পন ব্রোকার্স উইন্ডো। পন ব্রোকার কারা, দেখবে এই রেফারেন্সটা তোমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানেও পাবে। পন ব্রোকার হচ্ছে যাদের কাছে কোনো কিছু জিনিস আর কি বন্ধক রাখা হয়, দিয়ে কিছু টাকা পয়সা নেওয়া হয়, তাদেরকে পন ব্রোকার বলে। তাহলে পন ব্রোকারের উইডো ছিলেন, পন ব্রোকার্স উইডো, তিনি ছিলেন কি, মিসেস মার্সার।
who collected used stamps for some pious purposes. তিনি কোনো একটা পায়াস, একটা পবিত্র কারণে ব্যবহার করা স্ট্যাম্পগুলো কালেক্ট করতেন, ঠিক আছে? স্ট্যাম্প কালেক্টর দিকে কি বলে? ফিলাটেলিস্ট। I had to endure the gossip of the tea table. কিছুক্ষণ আমাকে সহ্য করতে হলো ওই ভদ্রমহিলাদের গল্প গুজব। The meal was prolonged beyond an hour. আমাদের রাতের খাবারটা প্রায় 1 ঘন্টা পিছিয়ে গেল। And still my uncle did not come. এখনো আমার আঙ্কেল এলেন না। Mrs. Mercer stood up to go. এবার মিসেস মার্সার উঠে দাঁড়ালেন, তিনি বেরোবেন। She was sorry she could not wait any longer. তার মনে হলো যে তিনি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারবেন না। তার মানে কার জন্য অপেক্ষা করছেন মিসেস মার্সার? প্রবাবলি ফর মানে হিজ আঙ্কেল। But it was after 8 o'clock and she did not like to be out late as the night air was bad for her. কিন্তু 8টার কিছু পরে তিনি বললেন এবার তাকে বেরোতে হবে, কেননা এই রাতের ঠান্ডাটা তার আবার ধাতে সয় না। তার মানে দেখো 1 ঘন্টা ডিনার লেট হয়ে গেছে, মানে কি দে ইউজুয়ালি ইউজ টু হ্যাভ দেয়ার ডিনার বাই 7 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 8টার কিছু পরে মিসেস মার্সার বেরিয়ে গেলেন। When she had gone, I began to walk up and down the room. আমি আবার আমার ঘরে এদিক থেকে ওদিক হাঁটতে শুরু করলাম। Impatience, clenching my fist, ঠিক আছে, হাতগুলোকে দোমড়াতে দোমড়াতে। My aunt said, আন্ট বুঝতে পারলেন যে ছেলেটা এবার একটু কিন্তু ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, ও যাবে বলেছে, ওকে নিয়ে গেল না, দেরি করছে। I'm afraid you may put off your bazaar for this night of our Lord. বলছে আমার মনে হচ্ছে আজকের দিনে তোমাকে বোধহয় বাজারে যাওয়ার মানে আরবিতে যাওয়ার প্ল্যানটা ড্রপ করতে না হয়। আচ্ছা, নাইট অফ আওয়ার লর্ড বলতে বোঝাচ্ছে, দেখো স্যাটারডে ছিল, তো উই প্রবাবলি গেস ইট ওয়াজ অ্যান ইস্টার স্যাটারডে, ঠিক আছে, সেই দিনটা বোধহয় ইস্টার স্যাটারডে ছিল। At 9 o'clock, অবশেষে 9টার সময়, I heard my uncle's latchkey in the hall door. আমি শুনতে পেলাম আমার আঙ্কেল হল ডোরে এসে তার ল্যাচকিটা মানে যে দরজা খুলছেন চাবি দিয়ে। I heard him talking to himself. শুনতে পেলাম তিনি আপন মনে নিজের সাথে কথা বলছেন। And I heard the hall stand rocking when it had received the weight of his overcoat. বুঝতে পারলাম ওই হল স্ট্যান্ডটা কি কেঁপে উঠলো, তার মানে কি স্ট্যাগারিং পায়ে, ঠিক আছে, নড়তে নড়তে সেটার ওপরে হল স্ট্যান্ডের ওপর তিনি কোটটা চাপিয়ে দিলেন। I could interpret this signs, very important line. Interpret this signs মানে কি, which indicates his uncle came home drunk. এবং প্রায়শই রাতের বেলায় তিনি এরকমভাবে মদ্যপ হয়ে বাড়িতে ফেরেন এবং তিনি বুঝে যান এই যে শব্দ, ওই কোট রাখা, আপন মনে কথা বলা, এগুলোতে ন্যারেটর বুঝতে অসুবিধা হয় না, দ্যাট হিজ আঙ্কেল ইজ ড্রাঙ্ক। আগেইন দিস ড্রাঙ্কেননেস অফ দ্য আঙ্কেল ইন্ডিকেটস দ্য প্যারালিসিস। He was midway through the dinner. I asked him to give me the money to go to the bazaar. যখন তিনি প্রায় খেতে খেতে মাঝখানে খাবার মাঝপথে আমি তাকে এবার বলেই ফেললাম যে আমাকে টাকা দিন, আমি চলে যাচ্ছি বাজারে। He had forgotten. এবার তিনি তাই তো ভুলেই গেছিলাম। Reality check. The people are in bed and after their first sleep now, he said. বলছে বাবা মানুষ তো ঘুমিয়ে পড়েছে, এক পশলা ঘুমও হয়ে গেছে লোকজনে, এখন গিয়ে কি করবে তুমি? I did not smile. মানে আঙ্কেল একটু মজা করে বললেন, কিন্তু তিনি হাসলেন না, এখন কি বড় হয়ে গেছেন আর এটা। My aunt said to him energetically. এবার আন্ট একটু ঝাঁঝিয়ে বললেন তাকে, Can't you give him the money and let him go? তুমি ওকে টাকা দাও না, ও ঘুরে আসবে। You have kept him late enough as it is. ওকে এতক্ষণ ধরে অপেক্ষা করালে। দেখো আন্টের মধ্যে একটা কেয়ার রয়েছে। My uncle said he was very sorry he had forgotten. আঙ্কেল বললেন, আহারে আমি ক্ষমা করো, এতটা দেরি হয়ে গেছে, ভুলে গেছিলাম। He said he believed in the old saying, all work and no play makes Jack a dull boy. তিনি বললেন তিনি একটা কথায় বিশ্বাস করেন যে কাজ এবং কোনো না খেলা করলে, সারাদিন পড়ে গেলে জ্যাক ডাল বয় হয়ে যায়, তাই তো? ইটস আ প্রোভার্ব। যে মানুষ খেলাধুলা বা রিক্রিয়েশন না থাকলে কি হয়ে যায়, ডাল হয়ে যায়। তো হি আস্কড মি ওয়্যার আই ওয়াজ গোয়িং। আবার তিনি আমায় জিজ্ঞেস করলেন আমি কোথায় যাচ্ছি। আবার এখানে প্রমাণিত হয়ে গেল হিজ আঙ্কেল ওয়াজ নট ইন হিজ সেন্সেস, হি ওয়াজ ড্রাঙ্ক। When I told him a second time, দ্বিতীয়বার যখন আমি তাকে বললাম, he asked me, did I know the Arab's farewell to his steed? আমাকে তিনি জিজ্ঞেস করলেন আমি অ্যারাবস ফেয়ারওয়েল টু হিজ স্টিড ওই কবিতাটা জানি কিনা। এই কবিতাটা কার লেখা মনে রাখবে, ক্যারোলিন নর্টন,
ঠিক আছে? ক্যারোলিন নর্টনের লেখা এই কবিতা হচ্ছে দ্য অ্যারাবস ফেয়ারওয়েল টু হিজ স্টিড। When I left the kitchen, he was about to recite the opening lines of the piece to my aunt. আমি যখনই কিচেন থেকে বেরিয়ে গেলাম, মানে যখন বেরোচ্ছে, শুনতে পাচ্ছি পেছনে কি তার আঙ্কাল ওই কবিতাটা আবৃত্তি করে তার কাকিমাকে শোনাচ্ছে। তার মানে এটা নয় দেখো যে তার আঙ্কাল পড়াশুনো জানা নয়, পড়াশুনো জানা, সবই জানেন, অথচ ইজ ওয়েস্টিং হিজ পোটেন্সিয়াল বাই ড্রিঙ্কিং, which indicates the idea of paralysis. Okay, that means wasting the potential. I held a florin tightly in my hand. Florin হচ্ছে আইরিশ কয়েন, যেটা ইজ ইকুইভ্যালেন্ট টু 2 শিলিং। বলছে আমি আমার হাতে নিয়ে অ্যাজ আই স্ট্রোড ডাউন বাকিংহাম স্ট্রিট, তাহলে দুটো স্ট্রিটের রেফারেন্স পাচ্ছ, নর্থ রিচমন্ড স্ট্রিট, বাকিংহাম স্ট্রিট। আমি ধীরে ধীরে বাকিংহাম স্ট্রিট ধরে স্টেশনে, টুয়ার্ডস দ্য স্টেশন, স্টেশনের দিকে এগোলাম। দ্য সাইট দেখো, এই যে বলেছিলাম হ্যাঁ, মেমোয়ার্স অফ ভিডক ট্রান্সফরমেশন, তাহলে এতদিন ধরে ন্যারেটার কি, হি ওয়াজ এট দ্য মার্সি অফ হিজ আঙ্কল অ্যান্ড আন্ট, পারমিশন চাইছে, দাও নিয়ে চলো, এখন কি হি টুক দ্য ফ্লোরিন ইন হিজ হ্যান্ড। ঠিক আছে, দ্যাট ট্রান্সফরমেশন হ্যাড টেকেন প্লেস ইন হিম। তাহলে দ্য সাইট অফ দ্য স্ট্রিটস thronged with buyers and glaring with gas recalled to me the purpose of my journey. চতুর্দিকে স্ট্রিটে সে বায়ার্স, খদ্দেরদের শব্দ, চিৎকার, আলো আমাকে মনে করিয়ে দিল আমার এই যাত্রার উদ্দেশ্য কি। ওকে, তার মানে ইট ওয়াজ নট এট অল এ জার্নি টুয়ার্ডস আরাবি, it was a journey towards dream from the destination, মানে from that of reality. তাহলে এটা ন্যারেটরের জার্নি হচ্ছে ফ্রম রিয়ালিটি টু হিজ ডেস্টিনেশন অফ ড্রিম, তার স্বপ্নের উদ্দেশ্যে যাত্রা। ইট ওয়াজ এ জার্নি ফ্রম হিজ বয়হুড টু হিজ অ্যাডাল্টহুড, এটা তার বাল্যদশার থেকে তার পরিণতির দিকে যাত্রা, তার প্রাপ্ত বয়স্ক হওয়ার প্রতি যাত্রা। ওকে, সো দ্য জার্নি ইজ সিম্বলিক। এবং বলছে দেখো, আই টুক মাই সিট, এবার অবশেষে সে সিট নিয়ে বসলো ইন দ্য থার্ড ক্লাস ক্যারেজ অফ এ ডেজার্টেড ট্রেন, একটা পরিত্যক্ত ট্রেনের একটা থার্ড ক্লাস ক্যারেজে। তার মানে দেখো, যখন ওই শৈশবের ওই ইনোসেন্ট পিরিয়ডটা কাটে, কি আসে এক্সপিরিয়েন্স। তাহলে পৃথিবীটাকে যতটা ছোটোবেলায় দেখে সুন্দর মনে হয়, আমরা যখন বড় হই কি বলি, বাবা মারা কি ভালো, পড়তে হয় না, ওদের জীবনে কত আনন্দ। যখন আমরা সেই পর্যায়ে যাই তখন বুঝি কত ধানে কত চাল, তাই তো? তাহলে তিনি যখন এখন দেখো হাতে ওই কয়েনটা নিয়ে বসছেন, কোথায় উঠছেন? থার্ড ক্লাস কম্পার্টমেন্ট অফ আ ট্রেন। ঠিক আছে, রিয়ালিটি। তাহলে আফটার এন ইনটলারেবল ডিলে, ট্রেনটা বলছে এতটাই ডিলে করলো, দ্য ট্রেন মুভড আউট অফ দ্য স্টেশন স্লোলি, ধীরে ধীরে স্টেশন থেকে ট্রেনটা বেরোচ্ছে। ট্রেন তো তার টাইমে যাচ্ছে, তাহলে কি হি ওয়াজ ইনটলারেবল। ওকে, it kept onward among ruinous houses and over the twinkling river. তাহলে ট্রেনটা কিসের ওপর দিয়ে যেতে গেল? যে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো এবং টুইঙ্কলিং চকচকে রিভার। আবার দেখো ইলিউশন অ্যান্ড রিয়ালিটি। তাহলে ruined houses indicate reality, twinkling river indicates illusion. এখনও ইলিউশন আর রিয়ালিটির মাঝামাঝিতে চলছেন তিনি। তার মানে কি, ইটস এ জার্নি ফ্রম রিয়ালিটি টু ইলিউশন and with reality to illusion, through reality to illusion. Okay, at Westland Row station a crowd of people pressed to the carriage doors. Westland Row station e ek bhir manush station e ebar train e উঠবার চেষ্টা করলেন, but the porters মানে হচ্ছে যারা vendors বা কুলি, move them back, তাদেরকে পিছিয়ে দিলেন। বললেন কি, saying that it was a special train for the bazaar, এই ট্রেনটা বাজারে যাবে, আরবিতে যাবে। তো আরবিতে যাবে এই ট্রেনটা। আই রিমেইনড অ্যালোন ইন দ্য বেয়ার ক্যারেজ, আমি ওই ফাঁকা কম্পার্টমেন্টে একাই বসেছিলাম। ইন এ ফিউ মিনিটস দ্য ট্রেন ড্রিউ আপ beside আ ইম্প্রোভাইজড উডেন প্ল্যাটফর্ম, কিছু মিনিটের মধ্যে ট্রেনটা একটা কাঠের প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। I passed out onto the road and saw by the lighted dial of a clock that it was 10 minutes to 10. আমি রাস্তা বেরিয়ে গিয়ে বড় একটা ঘড়ি চোখে পড়লো, কি দেখলেন? 10টা বাজতে 10 মিনিট বাকি। ঠিক আছে, স্বাভাবিকভাবেই বাজার কি আর খোলা থাকবে? ইন ফ্রন্ট অফ মি ওয়াজ এ লার্জ বিল্ডিং উইচ ডিসপ্লেড দ্য ম্যাজিক্যাল নেম। আমার চোখের সামনে ছিল সেই বড় বিল্ডিং, সেখানে সেই জাদু নামটা লেখা, অ্যারাবি, মানে তার সমস্ত স্বপ্ন পূরণের চাবিকাঠি। I could not find any 6 penny entrance, আমি এখানে ওই 6 পেনির এন্ট্রেন্স খুঁজে পেলাম না।
ফিয়ারিং দ্যাট দ্য বাজার উড বি ক্লোজড, ভয় পেয়ে গেলাম, বাবা আবার বন্ধ হয়ে গেল না তো বাজারটা। আই পাসড ইন কুইকলি থ্রু আ টার্নস্টাইল হচ্ছে দেখবে অনেকটা ওই ইয়ের মতো করা থাকে, ওই ইটস অলমোস্ট লাইক আ রিং, ঠিক আছে, ওই পাইপ দিয়ে, লোহার পাইপ দিয়ে রিং মতো করা থাকে। বলছে আমি ওই টার্নস্টাইল দিয়ে ভেতরে প্রবেশ করলাম, হ্যান্ডিং আ শিলিং টু আ ভেরি লুকিং ম্যান, 1 শিলিং দিয়ে একটা ভেরি ক্লান্ত চেহারার একটা লোককে 1 শিলিং দিয়ে ভেতরে প্রবেশ করলাম। I found myself in a big hall, girdled at half its height by a gallery. Nearly all the stalls were closed and the greater part of the hall was in darkness. আমি দেখলাম নিজেকে কি একটা বিশাল বড় হলের, ঠিক আছে, girdled at half its height by a gallery, যেটা প্রায় একটা গ্যালারির অর্ধেকাংশ জুড়ে বা সমান। Nearly all the stalls were closed, প্রায় সব দোকানগুলো, স্টলগুলো বন্ধ, এবং এই হলের বেশিরভাগ অংশটা জুড়ে রয়েছে কি অন্ধকার। দেখো, হাফ লাইট হাফ ডার্কনেস, আগেন ইলিউশন অ্যান্ড রিয়ালিটি। তার মানে দেখো ওই জার্নিটা কিন্তু স্টিল গোয়িং অন। আই রিকগনাইজড আ সাইলেন্স লাইক দ্যাট হুইচ পারভেডস আ চার্চ আফটার আ সার্ভিস। আমি জানি এই সাইলেন্সটা আমি চিনি, চার্চে কোনো একটা সার্ভিস শেষ হয়ে যাওয়ার পরে, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ঠিক এরকম নীরবতা, তার মানে কি অ্যাজ ইফ ইট ইজ ওভার। দেখো এক্সপ্রেশনটা দেখো, ওকে, হ্যাঁ অবাক হয়ে আছে। And we can guess that it is probably the Araby. A few people were gathered about the stalls which were still open. কিছু মানুষজন এই স্টলের সামনে দাঁড়ালেন, যে স্টলগুলো দাঁড়িয়ে ছিলেন, যে স্টলগুলো তখনও খোলা ছিল। Before a curtain over which the words cafe chatant were written in colored lamps. একটা ক্যাফের সামনে, মানে একটা স্টলের সামনে লেখা ছিল ক্যাফে শেটান্ট। ক্যাফে শেটান্ট মানে হচ্ছে কি যেখানে আর কি নাচ গান করা হয়, ঠিক আছে, এবং নাচ গানের মধ্যে দিয়ে বিনোদন দেওয়া হয়, মানে রং বিরঙি আলোতে ওখানে ওটা লেখা ছিল ক্যাফে শেটান্ট। 2 men were counting money on a salver. I listened to the fall of the coins, very symbolic. দুজন লোককে দেখলাম তারা সালভার মানে সিলভার ট্রেতে কয়েন গুনছিল। I listened to the fall of the coins, ওই কয়েন ঝরার শব্দ, মানে যেন কি ওই ইলিউশনের কাঁচটা যেন ভেঙে পড়ছে। তাহলে ফল অফ দ্য কয়েন্স, যে সাউন্ড অফ দ্য ফল অফ দ্য কয়েন্স seems to symbolically replicate the shattering of his illusion. তার যে এত যে আশা যে অ্যারাবি কি হবে, একদম একটা ওরিয়েন্টাল বাজার, হ্যাঁ ওরিয়েন্টাল বাজার, একটা ম্যাজিক্যাল বাজার, মানে অদ্ভুত মূল্যবান দুষ্প্রাপ্য জিনিস আমি নিয়ে আসবো, মঙ্গন সিস্টারকে দেবো, অ্যান্ড দেন আই উইল বি এবল টু কমিউনিকেট উইথ হার, ব্রিজ হার দ্য ডিস্টেন্স বিটুইন হার, মানে আস। তাহলে সেখানে কি দেখলেন, কি হচ্ছে, অর্ধেকটা বন্ধ, কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, কিছু যে স্টল খোলা আছে সেগুলোতে, এবং কয়েনে ঝনঝন শব্দ শুনতে পাচ্ছে, শাটারিং অফ হিজ ইলিউশন। আবার দেখো এই মানি অন এ সালভার, 2 men were counting money on a salver, এটা একটা বিবলিক্যাল অ্যালিউশন আছে কি না, জেকব দ্য ওয়ান হু বিট্রেজ জিসাস, ঠিক আছে, তো তিনি কি করেছিলেন, বলা হয় যে তিনি ফর আ হ্যান্ডফুল অফ সিলভার হি বিট্রেড জিসাস। তাহলে ঠিক সেই রকমই এই সিলভার বা সালভারের ওপর কয়েন গোনাটাও আমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছে কি অ্যারাবি অলসো বিট্রেড হিম। ওকে, তাহলে এই অ্যারাবি যাকে তিনি ভেবেছিলেন ইটস আ ব্রিজ টু কমিউনিকেট উইথ মঙ্গন সিস্টার, দিস অ্যারাবি বিট্রেড হিম, ইট ওয়াজ নট আ প্লেস উইচ হি থট ইট টু বি। রিমেম্বারিং উইথ ডিফিকাল্টি ওয়াই আই হ্যাড কাম, I went over to the to one of the stalls and examined porcelain vases and flower tea sets. আমি যেন বহু কষ্টে মনে করছিলাম যে আমি কি জন্য এখানে এসেছি, ঠিক আছে, মানে সেন্স ফিরে পাচ্ছে না যে আমি কেন এসেছি এখানে, কি জন্য। He lost his purpose because this place of Araby seems to be too real to bear or to align with his illusion. তাহলে বলছে যে, এবং ধীরে ধীরে আমি এক্সামিন করতে শুরু করলাম, দেখতে শুরু করলাম কি পোর্সেলিনে যে ফুলদানি এবং যে মানে ফুলের মানে ফ্লাওয়ার টি সেটস, ফুলের কার্য করা চায়ের পাত্রগুলো। At the door of the stall a young lady was talking and laughing with 2 young gentlemen.
ওইরকমই একটা স্টলে একজন অল্প বয়সী মহিলা দুজন জেন্টলম্যানের সাথে কথা বলছিলেন এবং হাসছিলেন। I remarked their English accents and listened vaguely to their conversation. এই জায়গাটাও আন্ডারলাইন করবে, ইংলিশ অ্যাকসেন্টস। দেখো বাজারটার নাম হচ্ছে অ্যারাবি, সো দ্য ন্যারেটর থট ইট টু বি অ্যান ওরিয়েন্টাল বাজার, ঠিক আছে, যেখানে সমস্ত প্রাচ্যের জিনিসপত্র পাওয়া যাবে, মধ্যপ্রাচ্য বা প্রাচ্যে। কিন্তু স্টলের বিক্রেতাদের অ্যাকসেন্টটা কি ইংলিশ অ্যাকসেন্ট। তার মানে কি দিস ইজ বলা যেতে পারে একটা দ্য ওয়েস্টার্ন রিপ্রেজেন্টেশন অফ ওরিয়েন্টালিজম বা দ্য অক্সিডেন্টাল রিপ্রেজেন্টেশন অফ ওরিয়েন্টালিজম। ইংরেজরা যেভাবে প্রাচ্যকে আমাদের সামনে তুলে ধরে সেই রকম প্রাচ্য, মানে এটা সে আসল প্রাচ্য নয়, এটা সে আসল আরাবি বা ইস্ট নয়, ওকে, ওরিয়েন্টাল নয়। দিস ইজ দ্য ব্রিটিশ রিপ্রেজেন্টেশন অফ দ্য ওরিয়েন্ট, মানে ওরিয়েন্টাল। অ্যান্ড হিয়ার অ্যাগেন হি ফিলস চিটেড, যে আমি যে আশা এখানে এসেছিলাম একটা দুষ্প্রাপ্য জিনিস নিয়ে যাবো, এখানে তো ওসব কিছুই নেই। ওকে, ও আই নেভার সেড সাচ এ থিং। কে বলছেন? মহিলা। আমি ওসব কিছু বলিনি। যে ছেলেটা, ও বাট ইউ ডিড, না তুমি বলেছিলে। ও বাট আই ডিড নট, না আমি বলিনি। ডিডন্ট শি সে দ্যাট, ও ওটা বলেনি। ইয়েস আই হার্ড দ্যাট, হ্যাঁ আমি শুনেছি। ও দেয়ার ইজ আ ফিপ, দূর এটা ভুল, ঠিক আছে। তাহলে দেখো এই কনভারসেশন ও হালকা শুনতে পাচ্ছে। তাহলে এই মহিলা যখন বলছে আই নেভার সেড দ্যাট, যেন আমরা মনে করছে না যেন আরবি বলছে যে আমি তো তোমাকে বলিনি যে আমি ওরিয়েন্টাল, তুমিই ভেবে রেখেছিলে, বাট ইউ ডিড। এখানে যেন মনে হচ্ছে যে আমাদের যে অ্যাডোলেসেন্ট ন্যারেটর সে বলছে না তুমি তো আমাকে বলেছিলে, তখন ও বলছে না আমি বলিনি, আমি তো তোমাকে কোনো অ্যাসিওরেন্সই দিইনি যে আরবি এরকম হবে। ইট ওয়াজ ইউর ইলিউশন উইচ মেড আপ দিস আইডিয়া অ্যাবাউট আরবি। ধরে নিতেই পারি। অবজার্ভিং মি দ্য ইয়াং লেডি কেম ওভার অ্যান্ড আস্কড মি ডিড আই উইশ টু বাই এনিথিং। এবার আমাকে দেখে ইয়াং লেডি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন কিছু নেবেন। দ্য টোন অফ হার ভয়েস ওয়াজ নট এনকারেজিং। তার গলা শুনে মনে হলো না খুব একটা আগ্রহী তিনি আমাকে দোকানের কিছু দেখাতে। শি সিম টু হ্যাভ স্পোকেন মি আউট অফ এ সেন্স অফ ডিউটি। মনে হলো যেন জিজ্ঞেস করতে হয়, কর্তব্যের খাতিরে জিজ্ঞেস করছেন। I looked humbly at the great jars that stood like eastern gods at the either side of the dark entrance to the stall and murmured, no thank you. আমি কি করলাম, ন্যারেটর কি করলেন, ওই স্টলে ঢুকবার দুদিকে দুটো বড় জার রাখা ছিল, ঠিক আছে। দেখে মনে হচ্ছিল কি দুটো ইস্টার্ন গার্ড, মানে প্রাচ্যের যারা সৈনিক তাদেরকে মানে হি ইম্যাজিনড ইট টু বি দ্য ইস্টার্ন গার্ডস, মানে প্রাচ্যের সৈনিক ভাবছেন ওই জার দুটোকে। তখনও কল্পনার জগতে রয়েছে। দিয়ে তিনি বললেন না না কিছু নেব না, থ্যাংক ইউ। The young lady changed the position of one of his vases and went back to the two young men. এবার লেডি কি করলেন, একটা ভাসের পজিশনটা চেঞ্জ করে দিলেন, ওর থেকে মানে সরিয়ে রাখলেন, যদি নিয়ে এখান থেকে পালিয়ে যায়, ঠিক আছে। তার মানে কি আরাবি ওয়াজ নট দ্য প্লেস হোয়াট হি ইম্যাজিন টু বি। তিনি ভেবেছিলেন আরাবি হচ্ছে স্বপ্ন পূরণের চাবিকাঠি, মঙ্গন সিস্টারের কাছে পৌঁছানোর একটা রাস্তা, একটা ড্রিম, আ প্লেস অফ বিউটি, অফ এনচ্যান্টমেন্ট, অফ অল দ্য লাক্সারি। বাট হোয়াট আরাবি টার্নস আউট টু বি nothing but a hollow promise, right? তাই তো, it's reality like any other reality, a reality like that of the ash pits, the horse stable, his uncle's drunkardness, the blind lane. Arabi is just a reality like the other realities. Okay, the young lady এবার কি হচ্ছে, then he began to talk of the same subject, আবার তার একই বিষয়ে কথা বলতে শুরু করলেন। Once or twice the young lady glanced at me over her shoulder. দুই একবার ইয়াং লেডি একটু কাঁধ তুলে তুলে আমাকে দেখবার চেষ্টা করছিলেন যে ছেলেটা কিছু দেখে কিনা বা কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে কিনা। ওকে, তার মানে এখানে ফেশিয়াল এক্সপ্রেশনটা লক্ষ্য করো ন্যারেটরের, সেন্স অফ অ অ্যান্ড শক, অবাকও হচ্ছেন, শকড হয়ে যাচ্ছেন। ইট ওয়াজ নট দ্য প্লেস হোয়াট হি থট ইট টু বি। আই লিঙ্গার্ড বিফোর হার স্টল। বেশ কিছুক্ষণ তার স্টলের সামনে আমি একটু লিঙ্গার করলাম, দেরি করলাম, ডিলে করলাম। Though I knew my stay was useless, আমি জানতাম এখানে থেকে খুব একটা লাভ নেই। To make my interest in her wares seem more real, তাই হ্যাঁ শুধু এইটা প্রমাণ করার চেষ্টা করলাম যে আমি তার জিনিসগুলো সত্যিই আগ্রহের সাথে দেখছি। Then I turned away slowly and walked down the middle of the bazaar. তারপর ধীরে ধীরে আমি বাজারের মাঝামাঝিতে চলে গেলাম। I allowed the 2 pennies to fall against the 6 pence in my pocket.
তার মানে হাতে 2 পেনি রেখেছিলেন কিছু গিফট কিনবেন বলে, কিন্তু এখানে এসে কি দেখছেন, সবটাই তার সাধ্যের বাইরে। ওকে, হি ক্যানট অ্যাফোর্ড টু বাই এনিথিং ফ্রম অ্যারাবি, ইলিউশন ইজ টু এক্সপেন্সিভ টু অ্যাফোর্ড, তাই তো? স্বপ্ন অনেকটাই এক্সপেন্সিভ, স্বপ্ন তো নয়, এটা ইলিউশন। তাহলে মোহের দাম দেওয়ার মতো ক্ষমতা তার কিন্তু নেই। কাজে তিনি ওই 2 শিলিংকে পকেটে 6 শিলিংয়ের সাথে রেখে দিলেন। I heard a voice call from the one end of the gallery that the light was out. কোনায় গ্যালারি থেকে একজন কেউ বললেন, এই আলোগুলো বন্ধ করে দিতে, and the light was out. মনে পড়ছে না, let there be light and there was light? তাহলে কেউ যেন বলে দিচ্ছেন, let the light be out and the light was out. ওকে, সব আলো যেন নিভে যাচ্ছে। নাও হি কামস অ্যাট দ্য মিডল অফ রিয়ালিটি। দেখো, হি ওয়াজ ইন দ্য মিডল অফ অল, হি ওয়াজ ইন অ্যাট দ্য মিডল অফ রিয়ালিটি। একদম রিয়ালিটিকে এইবার চোখে চোখে দেখছেন। যে মঙ্গন সিস্টারকে তিনি আলো আধারিতে দেখেছেন, যে অ্যারাবিকে আলো আধারিতে দেখছে, কিন্তু রিয়ালিটিকে এবার সম্পূর্ণ অন্ধকারে দেখছেন। ওকে, ইট ওয়াজ দ্য ডার্কনেস দ্যাট এনলাইটেন্স হিম। তাহলে এই অন্ধকারই তাকে আলোকিত করছে, তার এপিফেনি ঘটাচ্ছে। The upper part of the hall was now completely dark. এই হলের ওপরের অংশটা এখন পুরো অন্ধকার। Gazing up to in the darkness, I saw myself as a creature driven and derided by vanity. অন্ধকারে তাকিয়ে থেকে আমার মনে হলো আমি শুধুমাত্র সেই আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হয়। মানে সেই আশার ছলাকলায় পড়ে আমি কি করলাম, আমার ভ্যানিটি, আমার অহংকারে আমি জাস্ট আই বিকাম হেল্পলেস, অ্যান্ড মাই আইজ বার্নড উইথ অ্যাঙ্গুইশ অ্যান্ড অ্যাঙ্গার। আমার চোখগুলো রাগে অভিমানে দগদগ করে জ্বলে উঠল। ওকে, তাহলে দিস ইজ আ মোমেন্ট অফ এপিফেনি। এপিফেনি কি? দ্য রিয়ালাইজেশন কামস দ্যাট ইলিউশন ক্যানট বি অ্যাফোর্ডেড, ইলিউশন ইজ নট এট অল অ্যাফোর্ডেবল। তার মানে কি, তুমি যেই মঙ্গন সিস্টার যার মধ্যে দিয়ে তুমি এসকেপকে খুঁজছো, সেই এসকেপের কাছে যাওয়ার পথটা কি দুর্গম। নোবডি ক্যান এসকেপ, ওয়ান ক্যানট এসকেপ এট অল ফ্রম দ্য রিয়ালিটি। ওকে, তাহলে মনে করিয়ে দেয় কি মিথ অফ সিসিফাস। মিথ অফ সিসিফাস কি? সে সিসিফাসকে অভিশাপ দেওয়া হয়েছিল, কার্স, ঠিক আছে, যে ওকে একটা রক নিয়ে গিয়ে স্থাপন করতে হবে। সে যতবারই রকটা নিয়ে গিয়ে পাহাড়ের ওপর স্থাপন করে সেটা পড়ে যায়। তারপরে সে কি করলো, মানে ওই স্টোনটা নিয়ে গিয়ে স্থাপন করতে হবে, তখন সেটা পড়ে যায়। অ্যাট লাস্ট সিসিফাস কি করলো, সে নিজেই ফেলে দিল। হি অ্যাকসেপ্টেড দ্য রিয়ালিটি অ্যাজ ইট ইজ। সে বুঝে গেল যে এই পাথরটাও কোনোদিনও পর্বতের উপর থাকবে না, অতএব আমারও কোনোদিনও মুক্তি হবে না। কাজে জিউস আমার মুক্তির যে কন্ডিশনটা আমাকে দিয়েছিল, যে এই পাথরটাকে ওই পর্বতের উপর চাপিয়ে দিতে পারলেই মুক্তি, তাহলে এতদিন মুক্তিটার আশা নিয়ে আমি ওপরে উঠছিলাম, এখন আমি মুক্তির আশাটাকেই ছেড়ে দিলাম। আই অ্যাকসেপ্টেড অ্যাজ ইট ইজ। ওকে, তাহলে ন্যারেটারের ক্ষেত্রেও কিন্তু তাই। অ্যাট লাস্ট হি আন্ডারস্টুড দ্যাট ফ্যান্সি ক্যানট চিট সো ওয়েল অ্যাজ শি ইজ ফেম টু ডু দ্য ডিসিভিং এলফ। ওকে, তাহলে নাইটিঙ্গেলের সেই সুরে আজকে আমরা শেষ করছি আমাদের শর্ট স্টোরি অ্যারাবি। থ্যাংক ইউ।